আহ আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের একজন আপু, যিনি আমাদের সাথে ক্যাম্পাসে ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো উনি এখন পিএইচডি শুরু করছে ইউএসএ তে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছিল। তো ওনার থেকে ওনার জার্নি সম্পর্কে জানবো, মেডিকেল থেকে শুরু করে এখন পিএইচডি আসা পর্যন্ত, এবং এখন কেমন লাইফ যাচ্ছে, ওনার স্টোরি গুলো শুনবো। এবং এটার মাধ্যমে আমরা গল্পের মতো, এটা কোনো গাইডলাইন বা অত কিছু না, বাট কথার মাধ্যমে অনেক কিছু হয়তো চলে আসবে, বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন বাস্তবতা। আম, একটু দেরি হলেও কিভাবে শুরু করা যায়, বা যারা এখন ফ্রেশ গ্রাজুয়েট বা এমবিবিএস স্টুডেন্ট ওরা কি করতে পারে, তো এগুলো নিয়ে কথা বলবো। তো আপুর নাম হচ্ছে সাবরিনা মিলি। আহ, আমি বিস্তারিত পরিচয় এবং ডিটেলস ওনার থেকে শুনবো, ওনার মুখে শুনবো। জাস্ট কনভারসেশন হিসেবে আমরা চালিয়ে যাবো, দেখি কতক্ষণ লাগে। প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমাদের সময় আছে। 1 ঘন্টার মধ্যে শেষ করার টার্গেট থাকে, কিন্তু তারপরে যদি সময় লাগে আমরা আহ চালায় যাব, যতক্ষণ না আমরা সব পেটের সব কথা বের করে আনতে পারি। আশা করি এটা হেল্পফুল হবে। তো আপু, ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততার মধ্যে। উম, তো আপনি যদি একটু আপনার পরিচয়টা আমাদের যারা ভিডিওটা দেখবে সামনে, ওদের জন্য যদি পরিচয়টা দিতেন, যেখানে ধরেন আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড এবং বর্তমানে আপনি কোথায় আছেন, সেটা সম্পর্কে যদি একটু পরিচয়টা দিতেন। আচ্ছা, ধন্যবাদ মিজান। উম অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে আমার সেই ক্যাম্পাসের পরে। আহ নাম তো বলছো, আমার পুরো নাম সাবরিনা জাহান মিলি। আহ, আমি সিএমসি থেকে পাশ করছি, 2014 সালে বের হয়েছি আমি। তারপরে এখন এরপরে ক্লিনিক্যাল ট্র্যাকে নানা রকমের ছিলাম, সেটা হচ্ছে হসপিটালের সাথে ইনভলভ ছিলাম, অনেক কিছু ছিলাম। লাস্ট প্রায় 4 বছর ধরে আমি পাবলিক হেলথের কাজ করতেছি আর কি। তো বর্তমানে আমি পিএইচডি করতেছি ইউনিভার্সিটি অফ ইউটাতে, রিহ্যাবিলিটেশন সায়েন্সে। তো আমি এখন থার্ড সেমিস্টার চলে আমার, মানে এই স্প্রিং জানুয়ারি থেকে শুরু করছি আর কি। আর আমার রিসার্চ টপিক হচ্ছে, আমি মেইনলি দেখি হচ্ছে, আমার ল্যাব দেখে যে হেলথ ডিসপ্যারিটি ইন ওল্ডার পিপল পপুলেশন। ওল্ডার পপুলেশন বলতে এখানে আমরা বুঝি হচ্ছে 65 ইয়ার্স ওল্ডের বেশি যারা, তাদেরকে। তো কারেন্ট যে প্রজেক্টগুলো চলতেছে সেগুলো হচ্ছে, ধরো এখানে তো হেলথ ইন্স্যুরেন্স একটা অনেক, মানে একটা বড় ব্যাপার হেলথ কেয়ার সিস্টেমের। তো যেহেতু আমরা হেলথ সার্ভিস রিসার্চের অংশ আমার ল্যাব যেটা কাজ করে, তো আমরা এখন এখানে মেডিকেয়ার যে হেলথ ইন্স্যুরেন্স আছে, ওরা মেডিকেয়ার কিন্তু পোস্ট একিউট কেয়ার সেটিংসে সার্ভিস দেওয়ার জন্য সবচাইতে বেশি এখানে রিলায়েবল। তারপরেও পেশেন্ট স্যাটিসফ্যাকশন কিন্তু মানে ডিক্লাইনের দিকে। তো আমরা ওই গ্যাপটা দেখি আর কি, যে পেশেন্ট ঠিক কোন জায়গাতে গিয়ে পেশেন্টের স্যাটিসফাইড হচ্ছে না, এবং একই সাথে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন, ডক্টর বা অন্যান্য, ওনারা একিউট থেকে পোস্ট একিউটের রেফারেলের সময়, ওনারা যেহেতু পোস্ট একিউট কেয়ারের অনেকগুলো সেট আপ আছে এখানে, হয়তো দেখা যায় একটা সার্জারি পেশেন্টকে একটা সেট আপে, মানে প্রোটোকল অনুযায়ী একটা সেট আপে রেফার করতে হয়, কিন্তু ইন্স্যুরেন্স কাভার করতেছে না দেখে আরেকটু নিচের টায়ারটাতে ওরা করতে বাধ্য হচ্ছে। তো এই টাইপের গ্যাপগুলো অ্যানালাইসিস করে আমরা পলিসি মেকারদেরকে একটা রিকমেন্ডেশন দিই যে এই জায়গাটা ইয়ে করতে হবে। তো আমি যেহেতু রিহেবিলিটেশন নিয়ে কাজ করি, তো এখন হচ্ছে আমাদের ফোকাসটা হচ্ছে স্ট্রোক রিহেবিলিটেশন, কিন্তু সব রকমের কাজই হয় আর কি। এই আচ্ছা, আমার আমি যখন প্রথমে জানতে পারছিলাম যে আপনি এই যে রিহেবিলিটেশন নিয়ে কাজ করবেন, আমার ইনিশিয়াল একটা মানে হঠাৎ করে মাথায় আসছিল যে আপনি হয়তো ওই যে যেমন অর্থোপেডিক্স বা এই ধরনের ইয়াতে আর পরে ইনজুরির পরে হয়তো ওই ধরনের রিহেবিলিটেশন, কিন্তু এখানে আসলে এই যে আপনি অনেক কিছু বললেন, হেলথ ডিসপ্যারিটি, আমার এটা তারপরে হেলথ সার্ভিস রিসার্চ। সার্ভিস রিলেটেড, হ্যাঁ, তারপরে স্ট্রোক পেশেন্টের হয়তো একই স্ট্রোক ধরনের পেশেন্ট, যে। তারপরে মানে মেইনলি ওল্ডার পিপলদের যেসব কোমরবিডিটিস হয়, হার্ট ফেলিওর, স্ট্রোক এবং আরো অন্যান্য যে কন্ডিশন, সবগুলাই দেখে, কিন্তু কারেন্টলি আমাদের প্রজেক্ট এই বছর আমি পুরাটা স্ট্রোক রিহ্যাবিলিটেশনে কাজ করছি। হুম, আপনার 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 নিজের প্রজেক্ট হবে কোনটা, কি রিলেটেড, এটাই আমার স্ট্রোক? স্ট্রোক রিহ্যাবিলিটেশনে কাজ করার,
প্ল্যান। তো ডেটা সেট আমি এখনো ঠিক করি নাই যে ডেটা থেকে নিব, বা প্রাইমারি সেকেন্ডারি মিক্সড করে নিব কিনা, কোয়ান্টিটেটিভ কোয়ালিটি আমি এখনো এক্সপ্লোর করতেছি, এখনো তো সময় আছে আচ্ছা, থার্ড হ্যাঁ হ্যাঁ। সেমিস্টার। না, তা ওইটাই এখানে তো আহ, রিহেবিলিটেশন নিয়ে ফোকাস থাকবো, এটাই আমার প্ল্যান এই আর কি। না, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে অনেকে হয়তো আহ, একটা ধারণা থাকে যে আমি বোধহয় গিয়ে বোধহয় আমার রিসার্চ একদম ফ্রম ডে ওয়ান শুরু করে দিতে হবে, আমার বা আমার বিশাল রিসার্চ প্রপোজাল বা কনসেপ্ট পুরোটা জানতে হবে। ব্যাপারটা তা না, এটা প্রথম দিকে আসলে ট্রেনিং বা কোর্স করা এগুলাই চলে, এবং ট্রেনিং, পরে গিয়ে হ্যাঁ এইটা ঠিক। আমাদের এখানে ধরো আমাদের দেশে ডেটা সেট বলতে আমরা মানে আমি তো পাবলিক হেলথ অনেকদিন ছিলাম, তো ওরকম ওরকম কিছু দেখি না এখানে যে বিগ ডেটা নিয়ে কাজ করতে হয়। তো এখানে অনেকগুলো ওয়ার্কশপ আমি আসার পর থেকে করছি, এবং এগুলো আসলে রিয়েল ওয়ার্কশপ আমি আগে করে আসছি, যে এরকম না যে খুব ইফোর্ট দিতে হয়, ইন্টারেক্টিভ থাকতে হয়। তোমাকে লাস্ট ডেতে তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে হয় যে তুমি আসলে কিছু নিয়ে যাচ্ছ কিনা এখানে। তো এইখানে ডেটা সেট বোঝাটাই আসলে অনেক দিন সময় লেগে যায়। তো এইজিং এর এনআইএ, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এইজিং, ইউএস এর যে বড় ইয়েটা, এইজিং এর যারা ফান্ডিং করে, তো ওনাদের এনআইএ থেকে আমরা অনেকগুলো ওসব করছি অলরেডি। তো ওরা এখন আমাদেরকে মূলত যারা ফ্রেশার তাদেরকে এখন শেখাচ্ছে যে ন্যাশনাল ডেটাগুলো, এইজিং এর যেগুলা, ওগুলো আমরা আসলে ডেটা কিভাবে বুঝবো, ভেরিয়েবল কোনটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে, এইগুলা এখন এক্সপ্লোর করতেছি আমরা। এই মেবি সেকেন্ড ইয়ার থেকে নিজের প্রজেক্টের কাজ শুরু হবে আর কি। আচ্ছা আপু, তাহলে আমরা দর্শকদের জন্য একটু আর একটু ক্ল্যারিফাই করার জন্য, আপনি হচ্ছে আমাদের চিটাগং মেডিকেল কলেজ থেকে পাশ করছেন মোটামুটি কত অ্যারাউন্ড 2014 সালে আপনার শেষ 14 হয়েছে। সালে, হ্যাঁ এরপরে হ্যাঁ। ইন্টার্নি করছেন 15-তে। তারপরে হচ্ছে আপনার আম, এখন পিএইচডি তে অ্যাডমিশন নিচ্ছেন হচ্ছে কোন সালে বললেন? দুই হাজার আর চব্বিশ 25-এর স্প্রিং, 25-এর স্প্রিং এ আসছি জানুয়ারিতে। 25শে জানুয়ারিতে। আচ্ছা, হ্যাঁ, 25শে জানুয়ারিতে। আচ্ছা, ইউজুয়ালি কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে শুরু করে, তো আপু একটু বলেন। ব্যতিক্রম। ফলে না, শুরু করে, তো ফল মানে হচ্ছে এটার অগাস্ট স্টোরি আছে, সেপ্টেম্বরে। আমি বলবো। আচ্ছা তুমি হ্যাঁ, প্রথমে উনি বললে হচ্ছে বলবো আমি। স্প্রিং এ শুরু করছে। স্প্রিং মানে হচ্ছে জানুয়ারি। এখানে জানুয়ারি। হচ্ছে বছরে সাধারণত রাফলি দুইটা ইনটেক হয়। একটা হুম। হচ্ছে স্প্রিং, আর আরেকটা একটা হচ্ছে হচ্ছে ফলে। ফল। ফলটা হচ্ছে মেজর ইনটেক, যেটা হচ্ছে অগাস্ট সেপ্টেম্বরের দিকে ওরা শুরু করে। আর যেটা জানুয়ারিতে শুরু করে ওটা হচ্ছে স্প্রিং, এটা একটু অল্প এটা পরিমাণে সব মানুষ সব আসে। ভার্সিটিতে বা সব ডিপার্টমেন্টে ওপেনিং থাকে না, হয়ও না, এটা হ্যাঁ, আসলে হয় না। সেটাই। আচ্ছা, তো এগুলাতে আমরা আসবো, এগুলার এই জার্নি গুলা সম্পর্কে। তো আম, আপনি আপু বলছেন যে আপনি অনেক দিন ক্লিনিক্যাল এবং পাবলিক হেলথ রিলেটেড কাজ করছেন। তো আমি যদি একদম শুরু থেকে শুরু করি, তো আমরা তো এমবিবিএস এর পরে এমএস চলাকালীন সময়ে বা ইন্টার্নের সময়ে সবাই দৌড়ে দৌড়ে হচ্ছে এফসিপিএস, এমডি, এমআরসিপি, এগুলো ক্লিনিক্যাল ফিল্ড, বা ইউএসএমএল যারা বাইরে যেতে চায়, এএমসি আছে যারা অস্ট্রেলিয়া যেতে চায়, তো এগুলোর পিছনে দৌড়ায়, বা বিসিএস অবশ্যই। তো এগুলোর পিছনে সবাই ঝুঁকে থাকে। তো আপনার কি প্ল্যান ছিল, এবং সাথে হচ্ছে আপনার যে রিসার্চে আসার যে যে পিএইচডি করবেন, এটা কখন ভাবছেন? বা মানে স্টোরিটা কোন দিকে, মানে কখন শুরু করছেন, কখন আপনি মনে করছেন যে আপনি রিসার্চের দিকে যাবেন বা পাবলিক হেলথে যাবেন, পিএইচডি করবেন? বা কখন আপনার ভালো লাগাটা শুরু হয়েছে? বা ক্লিনিক্যাল থেকে আপনি শুরু থেকে ক্লিনিক্যাল চিন্তা করছিলেন, নাকি রিসার্চ চিন্তা করছিলেন, নাকি প্রথমে ক্লিনিক্যাল তারপরে রিসার্চ আসছেন, নাকি হোয়াট ইজ ইউর স্টোরি? আচ্ছা, আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আমি শুরু থেকেই একদম, মানে অনেস্টলি যদি বলি, একদম শুরু থেকেই আমি রিসার্চে আসতে চাইছিলাম। কিন্তু আমাদের সময় এখন যেরকম তুমি মানে অনেক রিসোর্স অ্যাভেলেবল, ফেসবুকে বলো, লিঙ্কডইনে বলো, ইউটিউবে বলো, আমাদের সময় আমি এরকম পাই না, হয়তো আমি নিজে এক্সপ্লোর করতে পারি না, বা আমার কাছে মনে হয়েছে রিসোর্স অনেক কম। তো ইন্টার্নশিপের পরে আমি দেখতেছিলাম যে রিসার্চ রিলেটেড কে কোথায় কি পড়ায়। তো অনেকগুলো খুঁজে আমি আইসিডিডিআর বিতে দেখছি যে ওরা রিসার্চ সায়েন্টিস্ট বা রিসার্চ ফিজিশিয়ান টাইপের একটা পোস্ট ওদের আছে, আমি ক্লিয়ারলি পোস্টের নাম মনে নাই। ওখানে আমি অ্যাপ্লাই করছিলাম জাস্ট ইন্টার্নশিপের পর পরে। তো তখন তো আমি চিটাগাংয়ে থাকি, তো ওইটা হয় নাই জাস্ট একটু তখন। ইন্টারাপ্ট করে, এই স্টোরি হ্যাঁ আমারও, যে শুরুতে যেটা আসে মাথায় সেটা হচ্ছে আইসিডিডিআরবি। আমিও হ্যাঁ, ড্রপ করছিলাম, আনফরচুনেটলি কোনো রিপ্লাই পাই নাই। হয় নাই, পরে তো আমি আইসিডিডিআর সাথে অনেক কাজই করছি। তো এরপরে দেখলাম যে ওরা অনেক কোর্স করায়।
তো কোর্সগুলো আসলে এত এক্সপেন্সিভ, আমার পক্ষে ওইগুলো ওগুলো তখন অ্যাফোর্ড করা আসলে সম্ভব ছিল না। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কোর্সগুলো করতে হলে ধরো 1 সপ্তাহের কোর্স বা 4 দিনের টানা কোর্স, 5 দিনে আমি ঢাকায় কোথায় থাকবো? তো ওইটা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো এরপরে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে ডেটা নিয়ে বুঝতে হলে এগোতে হলে এসপিএসএস একটা সফটওয়্যার আছে যেটা আমাকে শিখতে হবে। তো এসপিএসএস কোথায় শিখাই কোথায় শিখাই সেটাও আমি কোথাও কিছু পাই নাই। পরে আমি দেখলাম যে ঢাকা ভার্সিটিতে একটা ইভিনিং কোর্স করে, এখন আছে কিনা জানি না, ওদের পপুলেশন হেলথ সায়েন্স একটা ডিপার্টমেন্ট আছে, ওখানে ওরা ইভিনিং কোর্স করায়, বছরে একবার ওপেনিং করে। তো সেইটাও তো আমার পক্ষে সম্ভব না করা। তখন আমি দেখলাম, তখন 2000 মনে হয় 16-17 দিকে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলছি, তখন এই অ্যাকাউন্ট না আমার, তখন এর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তখন আমি র্যান্ডমলি সার্চ দিতে দিতে দেখলাম ইন্ডিয়ার একটা ভার্সিটি, ওরা এরকম ফ্রি কোর্স করায়, এসপিএস এর শেখায় স্টুডেন্টদেরকে, এরকম নেই। আমি ওখানে অ্যাপ্লাই করছি, ওরা দেখি যে আমাকে নিছেও, মানে ওয়ার্কশপ টাইপের ছিল। ওখানে প্রথম এক্সপোজার হয়েছে যে ওইটা বেশ ভালো ছিল, এসপিএসএস কিভাবে কাজ করে, সফটওয়্যার কিরকম। তো তখন আমি বের করছি ওইটা, মোটামুটি শিখলাম। কিন্তু এখন তো আমার ডেটা লাগবে, এখন ডেটা কোথায় পাবো বা ডেটা কিভাবে কালেক্ট করতে, এগুলো আমি জানি না। সফটওয়্যার তো শিখলাম। তো তখন হয় নাই। পরে ঢাকায় আমি সেটেল হয়েছি বিয়ের পরে, তখন ইউনাইটেড হসপিটালে আমি কাজ করতাম। তখন ওখানে একটা আপু ছিল, উনি ক্লিনিশিয়ান প্লাস হচ্ছে মানে নেফ্রোলজি ডিপার্টমেন্টে কাজ করতাম, তো আপু এগুলা কাজও করতো। তো আপুকে যখন আমি বলছি যে আপু আমি ইন্টারেস্টেড এগুলোর জন্য, তখন আপু হচ্ছে তখন একটা স্টাডি করতেছিল, ধরো ওই যে ডায়ালিসিস পেশেন্টদের নিউমোনিয়ার হার অনেক বেশি না, ওইটার উপরে ওনার একটা স্টাডি ছিল। তো উনি কোশ্চেনেরটা রেডি করার সময় আমাকে দেখাইছে এবং ডাটা কালেকশন কিভাবে করতে হবে ওইটা বলছে। তো আমি ইন্টারেস্ট দেখাইছি, ওনার ডাটাটা আমি কালেক্ট করে দিছিলাম। তখন আপু আমাকে টুকটাক বুঝিয়ে দিছিল যে এটা কি টাইপের স্টাডি, এটা আমি কি দেখবো এটা দিয়ে। ফার্স্ট এক্সপোজার যদি বলি ওইটা। তো পরে তো ইউনাইটেডে কাজ এটা করার এটা পরে, এটা কত সালের দিকে? এই যে এইটা 17, 17। 17, তার মানে 2 বছর পার হয়ে গেছে আপনার হ্যাঁ, দুই ইন্টার্নশিপের বছর পরে। পার হয়ে গেছে, 2 বছর কিন্তু মানে আমার ক্লিনিক্যালের দিকে প্রেশার তো থাকে যে কেন বিসিএস এ ঢুকতেছো না, কেন এফসিপিএস দিচ্ছ না, কেন রেসিডেন্সি ঢুকতেছো না। তো আমি আহ, মনে হয় এফসিপিএস রেসিডেন্সি আমি 1 বছরই ডেডিকেটেডলি ট্রাই করছি। 1 বছরের এই যে দুইটা ইনটেকে কিছুই হয় নাই আমার। পরে আমার কাছে মনে হয়েছে না, মানে এটা সম্ভব না। তো এরপরে মাঝখানে আবার প্ল্যাবের জন্য কিছুদিন পড়ছি, কিন্তু প্ল্যাবে তখন রিকোয়ারমেন্ট ছিল যে আইএলটিএস এ 7.5 থাকতে হবে এবং অল্টারনেটিভ 7 থাকতে হবে। তো আইএলটিএস 2বার দিলাম। আইদার প্রথমবার হয়তো রাইটিং এ 7 আসতেছে না, হয়তো স্পিকিং এ 7 আসতেছে না, 6.5 থাকতেছে। ওগুলো ট্রাই করতে করতে আবার ওইটা বাদ হয়ে গেছে, ওইটা বাদ হয়ে আমি আহ, অন্য জবে ঢুকলাম আর কি। তো ঢুকার পরে তখন চিটাগং একটা, আমি জানি না তুমি জানো কিনা, আইওসির একটা গ্রুপ ছিল ফার্মার, ওরা খুবই আমাদের সমানই। তো ভাইয়েরা ওনারা সবাই হায়ার স্টাডিজ অ্যাসপিরেন্ট ছিল, তো ওনারা মিলেই গ্রুপ খুলে ওনারা নিজেরা এরকম ছোট ছোট কোর্স করায়, তো রিসার্চ মেথোডোলজির বা পোস্টার কিভাবে করতে হয়, একটা পেপার কিভাবে করতে হয়। তো ওই সার্টিফিকেট কোর্সটা আমি করছিলাম, ওনারা খুবই হেল্পফুল ছিল, খুবই। ওনারা সবাই এখন ইউএসএ তে পিএইচডি করতেছে। তো এরপরে ওনাদের মাধ্যমে হয়েছে যে কয়েকটা প্রজেক্টে ওনারা নিছে যে কিভাবে কাজ শিখতে হয়। করতে করতে তখন হচ্ছে কয়েকটা পাবলিকেশনও হইলো। তারপরে রিসার্চ গেটে প্রথম অ্যাকাউন্ট খুললাম আমি, তখন হচ্ছে কোভিড মাত্র নতুন আসছে। তো একটা ভাইয়া বলছে যে এই নতুন ভাইরাসটা নিয়ে, তখনও প্যান্ডেমিক হয় নাই, চাইনাতে মাত্র আসছে, বলছে এটা নিয়ে আপনি একটা পোস্টার বানান, তাইলে আপনি রিসার্চ গেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ওই পোস্টার বানানোর পরে, যেহেতু ওনারা পোস্টার বানানো শিখাইছে, ওই পোস্টার নিয়ে রিসার্চ গেটের প্রথম অ্যাকাউন্ট খুলছি 2018-তে তখন। তারপরে ভাইয়াদের মাধ্যমে ওনাদের মাধ্যমে শিখতে শিখতে তখন হচ্ছে হ্যাঁ, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আপু, আমি যতটুকু শুনতে পাইছিলাম ওই যে আপনি ভাইয়াদের কথা বলতেছিলেন, ওনারা খুবই হেল্পফুল, পোস্টার এবং রিসার্চ গেটে ব্যাপারে বলতেছিলেন। এরপর হ্যাঁ, এরপরে বায়োইনফরমেটিক্স এর কথাটা কি শুনছো তুমি? আচ্ছা, এরপরে আমার কাছে আমার ইন্টারেস্ট গ্রো করছে বায়োইনফরমেটিক্স এ, তো আমি ভাবলাম যে ড্রাগ ডিজাইনিং শিখবো আমি। তো ঢাকা ভার্সিটি রিলেটেড একটা গ্রুপ, ওরা ড্রাগ ডিজাইনিং শিখাইতো, মলিকুলার ডকিং, তো ওখানে ওদের কাছ থেকে নক করে জয়েন করলাম। তো ওইখানে অনেক কোর্স শিখাইছে। ও, ওখানে তখন কয়েকটা কাজ করছি ড্রাগ ডিজাইনিং এর উপর, ভ্যাকসিন ডিজাইনিং এর উপর। ওটা মানে একটা বা দুইটা পেপারও বের হয়েছিল।
তারপরে মনে হয়েছে আমার যে কোভিডের পরে যে অ্যাজ এ ফিজিশিয়ান আমার একটু মানে কমিউনিটি লেভেলে সার্ভিস দিতে হইলে আমার আসলে পাবলিক হেলথে আসাটা উচিত, ওইটা মনে হয়েছে আমার কাছে। তখন কিন্তু আমাদের যে ধরো টিপিক্যাল যে এমপিএইচ ওই টাইপের থিওরি বেসড পাবলিক হেলথের কোনো কোর্সে আমি আসলে ঢুকতে চাই না, যার কারণে আমি এমপিএইচ এর জন্য কোথাও অ্যাপ্লাইও করি না। মানে এটা মাথায় আসে না যে আমি ক্লাসরুমে বসে ওই থিওরি শিখবো এমপিএইচ এর ওই টাইপের মানে পাবলিক হেলথের, ওইটা আমি চাই নাই আর কি। তখন খুঁজে খুঁজে দেখলাম যে আইডিসিআর এ মানে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু কোর্সটা আইডিসিআর এ কন্ডাক্ট করে আইডিসিআর। ওইটা হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজির একটা মাস্টার্স আছে ওদের 2 বছরের। তো ওদের হচ্ছে 80% হচ্ছে ফিল্ড ওয়ার্ক আর 20% ক্লাস মানে থিওরি। তো আমার খুব পছন্দ হয়েছে কারিকুলাম পড়ে। তখন আমি এটাতে অ্যাপ্লাই করলাম। তো মানে ওদের স্ক্রিনিং প্রসিডিউর এগুলা সব স্টেপ পাস করে তো আমরা সিলেক্টেড হয়েছি আর কি। আমরা 9 জন ছিলাম, ওইটা মানে খুব কম কোহোর্ট, খুব ছোট কোহোর্ট সাইজ, খুব ছোট হয়। কারণ হচ্ছে ইউএসসিডিসি স্পন্সর করে তো, যতটুকু স্পন্সরশিপ পাই ওইটার উপরে কোহোর্ট সাইজ ডিপেন্ড করে আর কি। আচ্ছা, তো ওইখানে আসলে 2 বছর না 2.5 বছরের মতো, 2 বছর একটু বেশি সময়, ওইখানে অনেক কিছুই শিখছি আমরা। যেহেতু ফিল্ড ওয়ার্ক ছিল আমাদের, মানে খুব এনজয় করতাম, আমাদের উপরে অনেক অনেক দায়িত্ব দিত, ফিল্ডে অনেক কাজ করতাম আমরা। বিশেষ করে আউটব্রেক ইনভেস্টিগেশন তো আইডিসিআরই করে। তো ওইটা তো একটা পাবলিক হেলথ অনেক একটা ইম্প্যাক্ট আছেই। তো ওখানে ইনভেস্টিগেশন করে সিভিল সার্জন অফিসে ওদের কি করণীয় ওই টাইপের একটা ইয়ে দেয়া আমাদের, মানে ওদেরকে একটা সাজেশন পাঠাইতে হয়। তো এই কাজগুলো খুব এনজয় করছি। এর ভেতর দিয়ে আমি, আমার তো সবসময় টার্গেট ছিল পিএইচডিতে আসবো, এবং সেটা ইউএসএ ছাড়া আমি কখনো কখনো অন্য কোথাও ভাবিই নাই। অন্য কোনো দেশে কিভাবে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে আমি জানিও না। তো আমি তখন আহ, আমার মাস্টার্সটা শেষ হওয়ার কথা ছিল 2024-এর জুলাইতে। তো 2023-এর ফলে আমি প্রথমে অ্যাপ্লাই করছি ইউএসএ তে। তখন ধরো সিভিও একটু একটু গোছানো হয়েছে, সব মিলাই আর কি। তো করার পরে প্রথমবার ধরো প্রথমবার এটার এটার ইউএসএ তে পিএইচডি তে তো অনেকভাবেই ঢোকা যায়। ধরো তোমার নেটওয়ার্কিং একটা ব্যাপার থাকে, তুমি যদি লাকিলি ওইখান থেকে কারোর সাথে কোলাবোরেট করতে পারো তাইলে হচ্ছে কোলাবোরেটের মাধ্যমে তুমি আসতে পারো, সেটা একটা ব্যাপার। আবার তোমার পরিচিত কোনো ফ্রেন্ড বোন ভাই বোন এখানে থাকলে কোনো প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে কিনা ওই নেটওয়ার্কিং এর মাধ্যমেও তুমি আসতে পারো যদি তোমার ওরকম প্রোফাইল রেডি থাকে। আর আমাদের যাদের কেউ নাই তাদের একটাই উপায়, সেটা হচ্ছে ইমেল করতে হবে, সার্চ দিয়ে কে কি কাজ করতে হবে, ইমেল করতে হবে, এবং এটা তো প্রচুর সময় দিতে হয়, প্রচুর সময় দিতে হয়। তো আমি আহ, সারাদিন পরে ধরো সব ফ্রি হলে রাতের 9টা 10টার দিকে সবাই ঘুমাইলে আমার একদম ডেডিকেটেড টাইম ছিল যে আইদার শেষ রাতে অথবা প্রথম রাতে, প্রথম রাতে পারতাম না, শেষ রাতের দিকে আমি উঠতাম। তো ওইটা 2 ঘন্টা আমি একটা এক্সেল শিট রেডি করছিলাম, গুগল সার্চ দিয়ে আজকে এই টপিকে কে কে কাজ করে, তো ওনাদের রিসেন্ট কাজগুলো দেখতাম যে ওনাদের রিসেন্টলি এইটার টপিকে কোনো কাজ আছে কিনা। তো ওইটার মানে ভার্সিটির নাম, ডিপার্টমেন্টের নাম, প্রফেসরের নাম, ইমেইল, তারপর আমি একটা ডেট ঠিক করতাম যে এই এই টাইমে ওনাকে ইমেল দিব এবং ফলো আপ ইমেল এতদিন পরে দিব। তো ওই এক্সেল শিট ধরে ধরে আমি মোটামুটি ধরো 600-700 ইমেল তো পাঠাইছি, 600-700 হবেই। তো খুবই ধৈর্যের ব্যাপার ছিল, কারণ রেসপন্স রেট এত এত পুয়ার থাকে, তোমার মোটিভেশন রাখা খুবই কষ্টকর হয়। তো এরপরে এর ভেতরেও সেই 23-এর ফলে মোটামুটি 12 জন ইন্টারভিউর জন্য কল করছে, 12 জনের কাছে আমি ইন্টারভিউ দিছি। তো ওনাদের কারো সবার সাথে ওনার মানে আমার ইন্টারেস্ট অ্যালাইন হয় নাই। তো আমি ওখানের মধ্যে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার একজন ছিল, উনি খুব মানে খুবই আমাকে ইন্সপায়ার করছে যে তুমি অ্যাপ্লাই করো। সাথে আমার মিটিং হয়েছে, উনি নিজেই বলতো যে তুমি এটা রেডি করছো, তুমি কখন অ্যাপ্লাই করতেছো, অ্যাপ্লাই করলে জানাও। তো আমি ধরেই নিছি যে উনি আমাকে মানে এটা কনফার্ম, কারণ উনি এত এই লেভেলের আন্তরিকতা দেখাইছে, মানে এটা আর ইয়ে না। তারপরে উনি বাংলাদেশের স্টুডেন্ট, ওনার ওখান থেকে ওনার ডিপার্টমেন্ট থেকে কারা কারা পাশ করছে বাংলাদেশের 3 জন স্টুডেন্টের আমার লিঙ্ক দিছে আমাকে। এখানের মধ্যে একজন ভাইয়া আবার পাশ করে উনি এখন আইসিডিডিআরবি তে কাজ করতেছে। তো আইসিডিডিআরবি তো আইডি স্যারের পাশে। তো আমি ভাইয়াকে নক করে ভাইয়ের সাথে একদিন দেখা করছি, তো ভাইয়ের সাথে দেখা করলাম, ভাইয়াকে টোটাল স্টোরি বললাম আর ইমেল টিমেল দেখাইলাম। বলছি ভাইয়াকে একটু বলেন তো মানে এটা কি অরিজিনাল রেসপন্স কিনা, যে এটা আমাকে নিবে কিনা, পজিটিভ কিনা, আমি বুঝবো কিভাবে। তো ভাইয়া আবার ওই পিএ এর সাথে সরাসরি কাজ করে নাই, কিন্তু ওনাকে উনি চিনে। তো উনি বলতেছে যে উনি খুবই মানে ওনাকে যেরকম চিনে এটা পজিটিভ রেসপন্সই হওয়ার কথা, করতে বলছে।
তো আচ্ছা, তা আমি যেহেতু উনি এটা আমার একটা বড় ভুল ছিল যে আমি ভুলগুলো বলতেছি যে কি কি ভুল করছি। আমি যেহেতু উনি মোটামুটি অনেক বেশি আগ্রহ দেখাইছে, আমি অ্যাপ্লাই করার সময়, শর্ট লিস্টিং করার সময় আমি একদম কম ইউনিভার্সিটি ধরছি। কারণ এক একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে তো ভালো পরিমাণ টাকা যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটা যেহেতু মোটামুটি শিওর, আমি এটা রাখি। আর আরো দুইটাতে করছি। কিন্তু ওই 12টা থেকে আমি চাইলে মোটামুটি রেসপন্স রেট অনুযায়ী আমি 7-8টাতে করতে পারতাম, কিন্তু আমি 3টাতে রাখছি। তো 3টাতে রাখার পরে আমি এইখানে যেটাতে আসছি এখন, সেটা সেই ফলেই ওনার কাছে একদম ধরো, উনি ইন্টারভিউ নিছিল যে ডিসেম্বরের 1 তারিখ তো ক্লোজিং, উনি আমার নভেম্বরের লাস্ট ইন্টারভিউ নিছিল। তো উনি আমাকে বলছে তুমি অ্যাপ্লাই করো। তো আপনি ইউনিভার্সিটি, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে 2023 সালের নভেম্বরের কথা বলতেছেন, হ্যাঁ 23 সালের এবং সেটা নভেম্বরের হচ্ছে কথা। 2024 সালের অগাস্ট সেপ্টেম্বর হ্যাঁ ইনটেকের হ্যাঁ হ্যাঁ জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমি যে 24, দর্শকদের জন্য একটু ক্ল্যারিফাই করলাম। আচ্ছা হ্যাঁ 24-এর আগ, মানে 24-এর ফল ইনটেকের জন্য। তো উনি যখন আমাকে বলছে, তখন আমি ভার্সিটিতে যখন অ্যাডমিশনের ম্যাটেরিয়ালগুলো প্রিপেয়ার করতে নিছি, তখন দেখি ইউনিভার্সিটি অফ ইউটা ওরা হচ্ছে, আমরা যে ইভালুয়েট করি ট্রান্সক্রিপ্ট, ইসি বা ওএস যেটা করি, ওরা কোনোটাই একসেপ্ট করে না। ওদের নিজস্ব একটা ইভালুয়েশন বডি আছে, ওরা নিজেরা এটা একসেপ্ট করে, ওইটাতে ইভালুয়েট করে। তো সেটা আবার ওইটা দিয়ে হবে না ভার্সিটিতে, যে আমরা যে এক পাতার যে ট্রান্সক্রিপ্ট পাই সেটা না, ওদের হচ্ছে আওয়ার বাই আওয়ার ভার্সিটি থেকে 5 কি 6 পেজের একটা ডকুমেন্ট লাগে। তো যেহেতু উনি আমার নভেম্বরের লাস্টে নিছে, তখন হচ্ছে কিসের একটা ছুটি পড়ছে, পূজার ছুটি পড়ছে বা কি কি একটা ছুটি পড়ছে, আমার এখন মনে নেই। ভার্সিটিও ক্লোজ ছিল, আমি ওই শর্ট পিরিয়ডে ওই ডকুমেন্টটা ভার্সিটি থেকে জোগাড় করতে পারি না। তখন আমি ওনাকে বলছি এটা তো এই ডকুমেন্ট ছাড়া, উনি বলছে এটা হবে। উনি অনেকজনকেই সিসি করে ইমেল করে বলছে যে এটা পরে দিলে হবে কিনা এসে। তো অ্যাডমিশন কমিটি আসলে রাজি হয় নাই। তো আমি এখানে তখন আর অ্যাপ্লাই করতে পারি নাই। উনি আমাকে তখন বলছে তুমি স্প্রিং এ কইরো। তা আমি ভাবছি এটা হচ্ছে ফর্মালি সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। আমি বলছি আচ্ছা। তো এরপরে যে বাকি যে 3টাতে করছি, ওদের ডিসিশন তো আসছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসছে। আসার পরে সাউথ ক্যারোলিনা আমি রিজেক্টেড হয়েছি। হওয়ার পরে আমি যে এমন ফ্রাস্ট্রেশনে চলে গেছি, মানে আমার কাজ, মানে এই ফ্রাস্ট্রেশনের কথা বোঝানো যাবে না, আমি কোনো কাজই করতে পারতেছি না। পরে ওইখানে ধরো যখন রিজেকশন ইমেল আসে, ওরা কিন্তু তোমাকে রিজনটা বলে দেয় যে এই রিজনে তোমাকে রিজেক্টেড করা হয়েছে। ওইখানে লেখা ছিল যে পটেনশিয়াল মেন্টর পাওয়া যায় না, আমার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে। তো এইটা খুবই আনইউজুয়াল না, যেখানে উনিই আমাকে সব ঠিক করে দিছে, এসইউপি উনি আমার মাল্টিপল টাইমস রিভাইজ করে দিছে, উনি আমার সিভি রিভাইজ করে দিছে, উনি আমাকে মানে সবকিছুই যথাসম্ভব যা যা সাপোর্ট দেওয়ার উনি আমাকে দিছে। পরে আমি একবার ভাবছি যে কিছু করব না। পরে ওনাকে আমি ওই ইমেলের স্ক্রিনশটটা নিয়ে ওনাকে ইমেল করছি, ইমেল করে আমি জিজ্ঞেস করছি যে পটেনশিয়াল কেন সুপারভাইজার কেন পাওয়া যায় নাই, মানে উনি তো আমাকে সুপারভাইজ করবে এরকম উনি কাইন্ড অফ কথা দিছিল। তখন উনি আমাকে একটা ইমেল দিছে যে, মানে ভালো ইমেলই দিছে, যেটা সারমর্ম এরকম ছিল যে সাবরিনা সবসময় সব ডিসিশন সুপারভাইজারের উপর নির্ভর করে না, অ্যাডমিশন কমিটিতে আরো লোক থাকে। আমি তোমার জন্য মানে বেস্ট উইশেস থাকলো যে তোমার কোথাও হয়ে যাবে, এবং উনি খুব দুঃখ প্রকাশ করছে এই ডিসিশন এটা। তা আচ্ছা, আর তো কিছু বলার থাকে না। আর বাকি 2টা থেকে একটা তো ওরা আমাকে মাস্টার্স অফার করছে, কিন্তু সেটা ওরা আবার ফান্ডিং দিতে পারবে না, সেলফ ফান্ড হইলে এটা তো, এটা তো সম্ভব না, আর মাস্টার্স আমার টার্গেটও ছিল না। তো আমি কোনোটাই নিই নাই। তো এরপরে তো ফল ইনটেকের ঝামেলা শেয়ার পরে স্প্রিং এ তো উইন্ডো খুবই ছোট থাকে। তো স্প্রিং এ আমি আসলে বুঝতেছিলাম না যে আবার সার্চ করে আমি আবার শুরু করব কিনা, মানে ওই মোটিভেশন নাই। তখন আমি কাইন্ড অফ ডিসিশন নিছি, এবং আমার মাস্টার্সটাও তখনও শেষ হয় নাই। ঢাকা ভার্সিটির একটু মানে একটু পরীক্ষার টাইমটা ওরা যথাসময়ে নিতে পারে না, এটা যে যে টাইম আমরা আন্দাজ করছিলাম সেটা তো হয় না। তো সব মিলে আমি ভাবতেছিলাম যে কি করব। সেই টাইমে আমার এই পিআই উনি আমাকে ইমেল করছে, সাবজেক্ট স্প্রিং এর আমাদের ওপেন হয়েছে, তুমি ইয়ে করো, অ্যাপ্লাই করো। তো তখন উনি যখন ইমেল করছে, তখন আগে তো আর এইসব কথা দিয়ে কথা রাখে নাই, আমি ভাবতেছিলাম যে এটা কি সত্যি নাকি, করব কি করব না। পরে আমি ওনাকে প্রথম ডিসিশন জানাই না, আমি 1 সপ্তাহ ওয়েট করছি। তো 1 সপ্তাহ পরে দেখি উনি আবার আমাকে ইমেল করছে যে তোমার অ্যাপ্লিকেশন ফিটা আমি ওয়েব করার জন্য রিকোয়েস্ট করছি, এটা এই কোডটা তুমি দিবা অ্যাপ্লিকেশনের সময়। তখন ভাবলাম যে তার চান্স নেওয়া যায়। তখন আমি দিলাম, এবং খুবই শর্ট পিরিয়ডে সব হয়ে গেছে ধরো। আমি, উনি আমাকে অফার লেটার, আমি অ্যাপ্লিকেশন করার পরে প্রায় 1 সপ্তাহ কি 8 দিন পরে আমি অ্যাকসেপ্টেন্স লেটার পাইছি।
এর 3 দিন পরে উনি আমাকে ফুল ফান্ডিং, টিউশন ওয়েভার, হাবি জাবি যত অফার আছে ওনাদের সবকিছুরই দিছে, এবং আমাকে বলছে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করো, যেহেতু ভিসার লাইন অনেক লম্বা থাকে। তো ভিসার জন্য দেখলাম যে স্লট নাই, ইমার্জেন্সি রিকোয়েস্ট করে তাও 2 সপ্তাহের ভেতরেই পাইছি আল্লাহর রহমতে। ভিসার কাজে একদমই আমার হয় না, যেটা আমার বড় একটা দুশ্চিন্তা ছিল। তো আমি সাফার করছি অন্য জায়গায়, সেটা আমি আজকে বলতে চাচ্ছি না। তো শেষ পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ। আসছি, কাজ শুরু হয়ে আর কি। কনগ্রাচুলেশনস। তো হ্যাঁ। আপুর এখানে আসলে অনেকগুলা, আমরা তো আসলে সাকসেস স্টোরি গুলা মানে খুব, যারা র্যাপিডলি হয়ে যায়, দেখা যাচ্ছে এমবিবিএস পাস করছে, ইন্টার্নি করছে, বাংলাদেশে মাস্টার্স করছে বা করে নাই, সাই করে দেখা যাচ্ছে চলে আসছে, খুব ওনাদেরকে দেখে, ওনাদের সাকসেসটা, এত র্যাপিড সাকসেসটা দেখে আমরা অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কিন্তু এটার বাইরেও যে একটা বিশাল অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট আছে, এবং ওনাদেরও যে বেশ কয়েক বছর পার হয়ে গেলেও এটা যে সম্ভব, সেটাই হচ্ছে আপু প্রমাণ। তো ওনার, আমি যদি পুরো জিনিসটা সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, উনি হচ্ছে 2015 থেকে 2025, অর্থাৎ প্রায় 9 বছর বা 10 বছর পরে উনি পিএইচডি তে শুরু করছে। তো এটা একটা আম, এটা একটা এটা একটা বিগ পয়েন্ট, কিন্তু একটা একটা ডেমনস্ট্রেশন যে আমরা অনেক সময় মনে করি যে এই বুঝে টাইম চলে গেল, এই বুঝে টাইম চলে গেল, বোধহয় শেষ হয়ে গেল আমার জীবন, হ্যাঁ, আমি বোধহয় বুড়া হয়ে গেলাম, আর কখন হবে। তো এটা যে আসলে একটা মিসকনসেপশন, মানে যে কোনো সময় লেগে থাকলে যে একটা না একটা পর্যায়ে গিয়ে যে হয়ে যায়, তো সেটা হচ্ছে আপু প্রমাণ। এটা একটা। 2 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, পথটা আসলে সবার একই না, এবং অনেকে দেখা যাচ্ছে যে এই যে দ্রুত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 10টা ইমেল করছে, এর মধ্যে একটা লেগে গেছে। আপু কিন্তু বলছে যে উনি প্রায় 700, 600, 700, 800 ইমেল করছে, এবং সেটার মধ্যে থেকে উনি মাত্র কয়টা আপু, 10টা মতো ইন্টারভিউ 12টা পেয়েছে। রেসপন্স বারোটায় ছিল, 12টা 12 জন রেসপন্স ছিল। ইন্টারভিউর জন্য কল করছে, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা ইন্টারভিউ হয়েছে এবং মাত্র কয়েকটাতে পজিটিভ রেসপন্স, এবং এর মধ্যে থেকেও উনি আলটিমেটলি ফার্স্ট ট্রাইতে কোনোটাতে এডমিশন হয় নাই। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় 2টা ইমেল করার পরে যে আরে আমাকে তো রেসপন্স দিচ্ছে না, এইটা করে শেষ, আর কোনো মোটিভেশন নাই। তাহলে চিন্তা করে দেখেন, 600, 700 ইমেল লেখার ধৈর্য, এই মেন্টালিটি যদি না থাকে, তাহলে এটা ডিফিকাল্ট। এবং ওই ওই এখানে মূল ইয়াটা হচ্ছে, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে ওইটাই, তাই না আপু? এই যে হ্যাঁ, আপনি যে হ্যাঁ। এতগুলা যে ইমেল করবেন, এটাই তো মূল চ্যালেঞ্জ, তাই না? আপনি তো, আমরা ইমেইলের তো ব্যাপারে একটা কথা বলি, আমাদের দেশে সবার একটা টেন্ডেন্সি থাকে যে সবাই শর্টকাট একটা টেমপ্লেট খোঁজে সবকিছু। টেমপ্লেট খুঁজে, কোনো হ্যাঁ। শর্টকাট নাই, হ্যাঁ, এগুলা ওগুলা কোনো দিয়ে ওগুলা শর্টকাট দিয়ে নাই। হবে না, হ্যাঁ। তোমার এক একটা ইমেল লেখার আগে তোমার ওই ল্যাবের কাজ দেখতে হয়, উনি রিসেন্টলি কি কাজ করছে দেখতে হয়, ওনার পাবলিকেশন গুলো দেখতে হয়, পরে তোমাকে বলতে হয় যে তোমার ওই জিনিসটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এক্স্যাক্টলি, আমার কিছু জানার আছে বা আমার সাথে অ্যালাইন করে। তার মানে তুমি এক্স্যাক্টলি, একই ইমেল সবাইকে পাঠাইতে পারবা না। এক্স্যাক্টলি। এমন না যে এই যে উনি 700 ইমেল করছে ওইটা একই জিনিস, বসে না। বসে ইমেল আইডি খুঁজে বের করেছে। উনি প্রত্যেকটা ইমেল করার আগে বেশ কিছু টাইম স্পেন্ড করতে হয়। এটা ঘন্টা অনেকের লাগতে পারে, কয়েক ঘন্টা অনেকের লাগতে পারে, ইভেন 1 সপ্তাহও লাগতে পারে, যে ওনার বিভিন্ন পেপার টেপার পড়ে, ওনার ল্যাবের ওয়েবসাইটের ঘুরে কি কি কাজ করে ওখানে স্টুডেন্টরা বা পোস্ট ডকরা কি কি কাজ করতেছে, এগুলো সম্পর্কে পড়ে একটা আইডিয়া দাঁড় হয়। এরপর হচ্ছে আপনি ওটার ফলো আপ ইমেল, মানে ওইটাকে আপনাকে ইনক্লুড করতে হবে এবং খুবই কাস্টমাইজ করতে হবে। কিছু জিনিস সবগুলো ইমেলে মিলবে, যেমন আপনার ব্যাকগ্রাউন্ড, এবং হুম, আপনি হুম, যে হুম। পিএইচডি বা মাস্টার্স এর জন্য ইন্টারেস্টেড, এরকম কিছু জিনিস মিলবে। বাট মূল মেসেজটা এরকম, তো উনি শত শত ইমেল পাচ্ছে, তাহলে আপনি ওই প্রফেসর থেকে আপনাকে কেন আপনাকে রেসপন্স করবে? তাহলে ইউ হ্যাভ টু শো সামথিং, যে হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা পেপার পড়ছেন, বুঝছেন, এবং ওই রিলেটেড যে আপনি আরো জানতে চান বা কাজ করতে চান, কি কোনোভাবে ওনার দৃষ্টিটা আকর্ষণ করতে হবে। বললে হবে না যে আমাকে পিএইচডি দাও, কি ওনার কি ঠেলা পড়ছে যে হ্যাঁ। আপনাকে পিএইচডি দেবে। ইমেইলের ব্যাপারে আমি একটু বলতে চাই। ইমেলের আমি কিছু ঘাটাঘাটি করে কিছু স্ট্র্যাটেজি যেটা ফলো করছি ইমেলের ব্যাপারে, যে ল্যাবের কাজ, অনেক কাজ আমরা বুঝিও না। আমি কিন্তু মানে এতই ডেসপারেট ছিলাম, আমি ল্যাব ওয়েবসাইটে ধরো কারেন্ট পোস্টডক বা স্টুডেন্ট যারা কাজ করে, আমি কিছু না বুঝলে ওদেরকেও ইমেল করতাম যে আমি এখানে ঢুকতে চাই, তোমার এই এই তোমাদের এই অংশটা আমি বুঝি নাই। স্টুডেন্টদেরকে মেনলি করতাম যে খুবই আমাকে একটু খুবই বুঝিয়ে ইম্পর্টেন্ট, বলবা কিনা। খুবই হ্যাঁ, হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্ট বা আপু, এটা আহ, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা আমি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে। ওদেরকে নক করেও যাচ্ছি, এবং তোমার ল্যাবের কাজ কেমন হয়, তোমার পিআই কিরকম, উনি ভালো না খারাপ, রাইট, রাইট, সবই আমি রাইট, জানতে চাইছি। রাইট। অবশ্যই, অবশ্যই। আপনি, এটা এটা তো একটা এ- পুরা
পিএইচডি তো 5 বছরের ডেডিকেশন, অনেকে পাঁচ হ্যাঁ, হ্যাঁ। বছরে শেষ করতে পারে না। তার মানে আপনি ওইটা যদি ভালো মতো ম্যাচ না হয়, এটা ডিফিকাল্ট। আপনি এমন একটা ফিল্ডে আসছেন যে না, আসার জন্য জাস্ট যে এসে আপনার এটা পছন্দ হচ্ছে না, হুম। তাহলে তো সমস্যা। আপনি 5টা বছর কিভাবে স্পেন্ড করবেন এখানে? তো এই জন্য এসব খুবই, ইভেন যদি এটার পিছনে যে শ্রম দিতে হয় বা টাইম যাচ্ছে, এটা থাকলেও ইভেনচুয়ালি এটা আপনাকে হেল্প করবে। এবং এমন কি যে আপু যেটা বললেন যে এত কিছু করার পরেও উনি উনি বললেন কিন্তু কত কত ইমেল করছে, কত পড়াশোনা করছে এগুলো প্রত্যেকটা প্রফেসর নিয়ে। এবং এমনকি প্রফেসরের স্টুডেন্টদের খুঁজে খুঁজে বের করছে, ইমেল করছে, তারপরেও কিন্তু ওনার প্রথম ট্রাইতে হয় নাই। এটা এই হয় না। এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তার মানে এমন না যে উনি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন বলছেন, কিন্তু তার মানে এমন না যে আশা শেষ। এখন দেখেন এর পরের স্টোরিটা দেখেন কিভাবে টার্ন করছে, যে ওই যেগুলোর সাথে কথা বলছিল ওখানেরই একজন প্রফেসর বললো যে আমার স্লট খালি হয়েছে, যে তুমি এই যে অর্থাৎ জাস্ট 4 মাসের ব্যাপার আর কি, তাই না? হুম, সেপ্টেম্বরে হুম, ঢুকতেন, হুম, হুম, সেই হুম। জায়গায় আপনি এখন জানুয়ারিতে ঢুকছেন। 4 মাস 5 মাস পরে উনি যখন মনে হচ্ছে যে ওনার আশা শেষ, সবকিছু শেষ, তখনই দেখা যাচ্ছে হঠাৎ করে ওখান থেকে একজন মানে উনি ওনাকে যে ইমেল টাইমে করছে। আমাকে ইমেলটা করছে, আমি ওই সময়ের আমার মানসিক অবস্থাটা ফ্রাস্ট্রেশনের একদম আমাকে তুঙ্গে বুঝাইতে আপনি, পারবো হ্যাঁ না, আমি বুঝতে কারণ পারতেছি। আমি জানি না সামনে কি আছে। আমি ক্লিনিক্যালেও কিছু মানে ট্রাই করি নাই ওইভাবে। আমি অলরেডি আমার টাইম এনার্জি অনেকখানি ইনভেস্ট করে ফেলছি এখানে। হুম, তো আমি মানে কি করব এখন, আমি এটা ভাবতেছিলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমার কিন্তু আমি মাস্টার্সের সেকেন্ড ইয়ার ফাইনাল না দিয়ে চলে আসছি, কারণ যেহেতু পরে হচ্ছিল আমার এখানে ক্লাস শুরু প্লাস মাস্টার্স ফাইনালের মানে টাইমিংটা ওভারল্যাপ করছে। তো ওই ওই সময় আমাকে ডিসিশন নিতে হয়েছে যে আমি ওইখানে আমার কোর্স ওয়ার্ক শেষ, সব শেষ, তারপরেও আমাকে ডিসাইড করতে হয়েছে যে আমি চলে আসবো। তো এখানে ভার্সিটিতে এটা 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 আমি সবাইকে বলতে চাই যে অনেকে ভাবে যে মাস্টার্স ছাড়া হবে না। ইউএসএ পিএইচডির কিন্তু অনেক সৌন্দর্য আছে, এটা হলিস্টিক প্রসেসে ওরা ইয়ে করে। তো অ্যাডমিশন কমিটি যখন আমার মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট চাইছে, তখন আমি বলছি আমার মাস্টার্সের আমি সেকেন্ড ইয়ার ফাইনাল দিই নাই। তখন তখন আমার পিআই আবার সেখানে সে কমিটির কাউকে হোমরা চুমরা কাউকে সে সিসিতে করে বলছে যে বাংলাদেশের এমবিবিএস সম্পর্কে সে পড়ছে, পড়ে সে জানে যে এমবিবিএস আমাদের শেষ করতে আমাদের টোটাল 6 বছর লাগে, যেটা এখানকার এমডির ইকুইভ্যালেন্ট। তো ওরা মাস্টার যে কারণে চায় যে ব্যাচেলর প্লাস 2 ইয়ার্স অন্য একটা ডিগ্রি, সেটা অলরেডি আমার ফুলফিল করা আছে। তো মাস্টার্স হলেও এটা আমার এক্সট্রা হবে, না হলেও সমস্যা ভালো নেই, ওনার সমস্যা। কোনো আপত্তি নাই। হ্যাঁ, তখন আসলে আর কেউ আপত্তি করে নাই। হ্যাঁ, এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেকের ধারণা থাকে, বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে অনেকের মিসকনসেপশন থাকে যে আমার জিআরই করতে হবে। এখন ইনফরমেশনটা আমি দিয়ে রাখি, জিআরই এখন দরকার নাই, বিশেষ করে আমাদের বায়োমেডিক্যাল সায়েন্স, এমনকি পাবলিক হেলথে, যদিও এখানে অনেক না, নাই, ম্যাথমেটিক্স শুধু বা নিউরো স্ট্যাটিস্টিক্স নিউরো দরকার যারা আছে। বায়োইনফরমেটিক্স যারা, ওদের শুধু একটু জিআরই। হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগে। বা যারা ইঞ্জিনিয়ারিং সাইডে ওদের হয়তো লাগতে পারে, কিন্তু বায়োমেডিক্যাল ফিল্ড এমনকি পাবলিক হেলথেও এখন জিআরইটা আসলে লাগে না। সো ওই 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 প্যারাটা নাই। তারপরে 2 নাম্বার হচ্ছে আপনার এই যে যেটা লাগবে সেটা হচ্ছে আইএলটিএস বা টোফেল। এটাতে মিনিমাম স্কোরটা যেটা আছে একটু বেটার হলে ভালো, বাট ইটস ওকে। তারপর হচ্ছে আপনার যেটা প্রফেসরদের ইমেল করা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অবশ্যই আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে প্রফেসর থেকে, সেটা সম্পর্কে আমরা আসবো পরে। তারপর হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পারসিস্টেন্সি, এই যে এটার পিছনে লেগে থাকা। এবং আপনি আপনারা দেখেন যে আপু ওনার স্ট্রাগল গুলো বলছেন, খুবই আমি হ্যাপি যে উনি এগুলো তুলে আনতেছেন, যে স্ট্রাগল গুলো বলতেছেন। উনি বললেন যে উনি কোনো দিশা পাচ্ছিল না এমবিবিএস এর পরে, ইন্টার্ন পরে, যে কোথায় শিখবে, কোনো রিসোর্স পাচ্ছে না। উনি ঢাকার কথা চিন্তা করছে, উনি হচ্ছে চট্টগ্রামের। তো উনি ঢাকায় গিয়ে মানে চিন্তা ভাবনা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব হচ্ছে না, এক্সপেন্সের ব্যাপার স্যাপার আছে। আবার ওইদিকে উনি চট্টগ্রামের জন্য ট্রাই করছে, সিনিয়র ভাইদের সাথে কন্ট্যাক্ট করছে। তো এসপিএস এর শিখছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে, বা ওই যে কোর্সের মাধ্যমে। তারপর পোস্টটা কিভাবে বানাইতে হয়, ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, এটা ঢাকায় কোন একটা আপুর সাথে কাজ করে শিখছে। তার মানে কি, এটা আপনি যে একক একজন মেন্টরের উপর ডিপেন্ড করবেন, যা কারো আশায় বসে থাকবেন যে আপনাকে পথ দেখা দেবে, নো, আপনাকে কেউ পথ দেখাবে না। আপনার পথ নিজেকে বের করে নিতে হবে যতক্ষণ না আপনি খুঁজে না পান। তাহলে এই যে নিজের উদ্যোগে খুঁজে খুঁজে কোথায় এসপিএসএস এর কোর্স আছে খুঁজে বের করা। তো উনি তো একটা ইউনিভার্সিটি থেকে, ইন্ডিয়ান একটা ইউনিভার্সিটিতে বললেন। তা আমি এখানে আরেকটু বলে রাখি যে ইউটিউব হতে পারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ রিসোর্স। ওখানে ইউটিউবে এখন প্রচুর এরকম খুবই ওয়েল অর্গানাইজড কোর্স পাওয়া যায়, এসপিএসএস হোক, স্টেটা হোক, আর হোক, বা যে কোনো
এরকম ডাটা অ্যানালিসিস ভিত্তিক। তারপর উনি বললেন যে এই যে ডাটা কোথায় পাবে এসপিএস এর শেখার পরে, তাই না? তো উনি সেজন্য কোনো একটা আপুর সাথে কোনো একটা প্রজেক্টে, নেফ্রোলজি রিলেটেড একটা প্রজেক্টে কাজ করে, সেখানে ফার্স্ট হ্যান্ড মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেলো যে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, কিভাবে অর্গানাইজ করতে হয়। তো এরকম হলো, আবার এই সময় কোভিড আসছে। এখন কোভিড তো আমাদের ওয়ার্ল্ডের জন্য একটা খারাপ বিষয় হিসেবে আসছিল, কিন্তু সেখান থেকেও উনি পজিটিভ জিনিস বের করে নিয়েছে। সেটা সেটা হচ্ছে উনি ওটা নিয়ে রিসার্চ করছে। তো রিসার্চ করে ওখান থেকে পাবলিক হেলথ রিলেটেড রিসার্চও করছে, এবং হচ্ছে এই যে ক্লিনিক্যালও ওইটা আছে। রিলেটেড হচ্ছে বায়োইনফরমেটিক্স এর কিছু হুম। কাজ, ড্রাগ ডিজাইন বা ড্রাগ টার্গেট ডিসকভারি, এগুলো নিয়েও দেখা যাচ্ছে শিখছে। তার মানে কি, এটা উনি পাবলিক হেলথেও ট্রাই করতেছে, আবার এদিকে বায়োইনফরমেটিক্স বা ডেটা এই ধরনের মডেলিং ধরনের এগুলো নিয়েও একটু চেষ্টা করতেছে। অর্থাৎ মানে ওনার ফোকাসটা যে শুধুমাত্র একদিকে পাবলিক হেলথে সীমাবদ্ধ রাখবে তা না। কারণ হচ্ছে এখানে অনেকগুলো স্কিল, এগুলো কিন্তু ইন্টার এক্সচেঞ্জেবল। আপনি এক জায়গায় শিখতেছেন, এটা আরেক জায়গায় কাজে লাগবে। যেমন আপনি এই যে প্রফেসরদের যখন ইমেল করতেছেন, একটা প্রফেসর সম্পর্কে অনেক জানতেছেন, দেখা যাচ্ছে যে ওই যে জানলেন, কনসেপ্টটা একটা দাঁড়ালো, কিছু টপিক সম্পর্কে জানলেন, দেখা যাচ্ছে যে ওইটা আরেকটা প্রফেসর ওয়েবসাইট যখন খুঁজতে যাবেন, তখন দেখবেন যে ওখানে অনেক কিছু মিলে যাচ্ছে, বা একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে। এরকম আপনি যদি চিন্তা করেন, 10টা 20টা 50টা প্রফেসর সম্পর্কে জানবেন, তাদের রিসার্চ আইডিয়া সম্পর্কে আপনারা যখন জানবেন, তখন হচ্ছে আপনার এর বাইরে আসলে কি বা থাকে, তাই না? রিসার্চ আর কি বা থাকে, তাই না? ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে, আচ্ছা কোথায় কি রিসার্চ হচ্ছে না হচ্ছে। এটা হয় কি ইন্টারভিউতে আপনার কাজে আসবে, তাই না আপু? যে ইন্টারভিউতে হুম যখন হুম আপনি হুম। কথা বলবেন, দেখা যাচ্ছে যে ওই প্রফেসরের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, কিন্তু নলেজটা হয়তো আপনি অন্য জায়গা থেকে গেইন করছেন, হুম অন্য প্রফেসর সম্পর্কে পড়তে গিয়ে বা অন্য কোনো পেপার পড়তে গিয়ে, দেখা যাচ্ছে আপনি এখানে সুযোগ বুঝে ওটা লাগাই দিচ্ছেন, তাই না? হুম উনি হুম, আপনাকে হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ। করে যে ফিউচারে কি করা যেতে পারে, আপনি হঠাৎ করে লিঙ্ক করে ফেলতে পারবেন। এটা হুম। এটা আগে থেকে প্ল্যান করে হয় না, বাট ইনস্ট্যান্টলি এটা মাথায় চলে আসে যে ও আচ্ছা, এটা মনে হয় লিঙ্ক করে দিতে পারে, আমাদের ভাইবার মতো আর কি, বা হ্যাঁ, মানে মেডিকেল তোমার ভাইবার একটা মতো। রেসিডুয়াল একটা নলেজ তখন কিন্তু রেসিডিউয়াল ক্রিয়েট হয়। নলেজটা হ্যাঁ, অনেক গ্রো কিছু করে, হ্যাঁ। ঘাটতে ঘাটতে হুম। তখন কিন্তু আহ, যখন তুমি ইন্টারভিউ দিবা, প্রথম একটা দুইটা ইন্টারভিউতে তোমার অনেক প্রিপারেশন লাগে, পরে কিন্তু হ্যাঁ, তোমার এটা কাইন্ড অফ ফ্রেন্ডলি কনভারসেশনের মতো হয়ে যায়, কারণ তুমি রাইট। অলরেডি তোমার একটা বেস তৈরি করা আছে, তুমি ইয়েস, জানো কোথায় কি কাজ হয়। ইয়েস, তো ইয়েস। এরকম কথা বলা যায় তখন, এই আচ্ছা, আর কি। তো আমরা এই যে স্ট্রাগল গুলা দেখলাম, এবং আমি আরেকটা এখানে আপু থেকে জানতে চাইবো যে এই যে এত টাইম দিলেন, এত ঘাটাঘাটি করলেন, এটার পাশাপাশি আপনার ফুল টাইম জব ছিল কিনা? ফুল টাইম জব ছিল ফুল টাইম সবসময়। জব ছিল, তাহলে প্রাইভেটে অনেকে মনে গভর্নমেন্ট করে যে আমরা তো সবসময়। জব করতেছি, এটার বাইরে আমি কিভাবে করব। আমার স্টোরি কিরকম, আমার ফুল টাইম জব সব সময় ফুল ছিল। টাইম জব ছাড়া তোমার এই হায়ার স্টাডিজ এর এগুলো কিন্তু প্রচুর খরচের খরচ ব্যাপার। হয়, তুমি তাহলে এই ওই বয়সে সবকিছু ফ্যামিলি থেকে চাইতে পারবে এক্স্যাক্টলি, না, তোমাকে এক্স্যাক্টলি, দুইটাই করতে হবে, এক্স্যাক্টলি, তোমাকে দুইটাই এক্স্যাক্টলি, করতে হবে। এক্স্যাক্টলি, এটার ফুল টাইম বাইরে জব পাশাপাশি ছিল। এগুলো করতে হবে। এবং আমার আমার বাচ্চা 2018-তে হয়েছে। হুম, আমার কিন্তু রিসার্চের কাজগুলো শুরু হয়েছে তখন থেকে। আমি হুম, তখন ও হওয়ার পরে ও 1.5 বছর পর্যন্ত উম, কোনো হসপিটালে ডিউটি করি নাই, ওই ব্রেক দিছি, কিন্তু ওই সময় কিন্তু আমি এমন ছিল না যে বসেছিলাম, আমি তখন বাসায় বসে নানা রকমের কোর্স করছি, পেপার টেপার তো বাসায় বসে লেখা যায়, অনলাইনে ফিডব্যাক দিছে, অনেক কিছুই শিখছি। ওই হুম, টাইমটা আমি অনেক ভালোভাবেই কাজে লাগাইছি। হুম, শুধু উম, মানে ক্লিনিকে কাজ করি নাই তখন, হুম। হসপিটাল বা ক্লিনিকে, এই আর কি। হ্যাঁ। তো অ্যাপ্লিকেশন যখন আমরা প্যাকেজটা তৈরি করি, এখানে আমাদের আইএলটিএস, টোফেল, সিভি, তারপরে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, হুম ওইটা 1 পেজের মতো মনে হয়, এটা হুম, লিখতে হয়। তারপর এটা মানে হাইলাইট করতে হয় যে আমি কেন এটাতে হুম, আসতে চাই, আমি কেন ডিসিশন। রিসার্চ ইন্টারেস্টেড হলাম, ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে ম্যাচ হয়, এরকম। তারপরে হচ্ছে এখন এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এরকম তো অনেক ব্যাচেলর করা, মাস্টার্স করা বা এমবিবিএস করা সারা বিশ্ব থেকে অনেকে অ্যাপ্লাই করবে, তাই না? তো আপনি আপনাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? আইএলটিএস তো সবাইকে করতে হবে, তাই না? সবারই সিভি থাকবে বা সবার। তাইলে এই জায়গায় খুব ইম্পর্টেন্ট যে এটা, আপনার যদি কোনো রিসার্চ, আপনার পেপার নাও থাকতে পারে, ইটস ওকে, কিন্তু আপনি যে এই যে রিসার্চ যে করতেছেন, বিভিন্ন স্কিল যে শিখতেছেন, এসপিএসএস হোক, আর হোক, তারপরে বিভিন্ন টেকনিক যে শিখতেছেন, ডাটা কালেকশন করতেছেন, এমনকি পেপার না হলেও, তাই না আপু, যে আপনি যে এই যে একটা কাজ করছেন, ভ্যালিড একটা তথ্য, এটা তো আপনি সিভিতে দিতে পারতেছেন, আপনি ইমেইলে হুম লিখতে পারতেছেন, আপনি ইন্টারভিউতে বলতে পারতেছেন। ইউ হ্যাভ এ টকিং পয়েন্ট, তাই না? দ্যাট উইল ডিফারেন্সিয়েট ইউ, তাই না? আপনি হ্যাঁ। ওইটার মাধ্যমে তো আপনি এই যে ইয়াটা, অ্যাটেনশনটা নেবেন। আপনি ইমেলে যখন লিখবেন যে আমি এই রিলেটেড একটা কাজ করছি, আমার এই স্কিলটা আছে, অফকোর্স সেই ইমেলটা পড়বে, তাই না? রিপ্লাই দিক না দিক, ওটা পড়বে যে আচ্ছা, আপনি আগায় গেলেন। তাহলে এই জিনিসগুলা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে অনেকে বলে যে আমি কিভাবে আসবো, কিভাবে আসবে, এই যে এভাবেই, তাই না? হ্যাঁ, এভাবে এই স্ক্র্যাচ থেকে কাজগুলোতে শুরু টাইম দিতে করতে হবে হবে একটু। তোমার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
আমি তো অনেক অনেক নক পাই, মানে যেহেতু আমি এগুলো নিয়ে একটু লিখি, তো সবাই শুধু কিছু কমন প্রশ্ন জিজ্ঞেস করে। আমার কাছে তখন খুব হতাশ লাগে। ধরো তুমি প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা যে এরা খুব একটা হোমওয়ার্ক করে নাই। প্রশ্ন কি রকম? প্রশ্ন হচ্ছে কি, পাবলিকেশন কিভাবে বের করতে হয়, তারপরে পাবলিকেশন ছাড়া হবে না নাকি, তারপরে আইএলটিএস এ কত লাগে। কিন্তু আমাদের আমাদের দেশে আমি জানি না কেন আইএলটিএস টাকে এত বেশি ফোকাস করা হয়। এটা অ্যাডমিশনের খুব টাইনি একটা পার্ট, এটা অ্যাডমিশন কমিটির মানে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। ইভেন ধরো ওদের একটা 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 মডিউলে ওদের 7 দরকার, তোমার 6.5 আছে, বাকি সব তোমার ঠিক আছে, সেক্ষেত্রে ওরা ওইটাও কনসিডার করে, তোমাকে সেখানে একটা এক্সট্রা কোর্স করাই নেবে। মানে এটা এত মেইন ফোকাসের পয়েন্ট এটাকে এখানে। আমি হাইলাইট করার জন্য এখানে একটা পয়েন্ট বলতে পারি। হুম, আইএলটিএস যদি স্কলারশিপের ক্রাইটেরিয়া বা অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হয়, আইএলটিএস দিয়ে আমরা কি করতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাইলে তো ওরা লোকাল যে কোনো কাউরে নিয়ে নিলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ যেখানে হ্যাঁ তো সবাই হ্যাঁ, সেটাই। ইংরেজি ভাষাভাষী, তাই না? তো তারা কেন বাইরে খুঁজতেছে? বা কারণ হচ্ছে আইএলটিএস হচ্ছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের বা রাইটিং স্কিল, বা এখানে যে একটা ইংলিশ এনভায়রনমেন্ট আসবে সেটাতে সে ক্যাপেবল কিনা ওইটা। কিন্তু হুম, ওইটা জাস্ট ওই মিনিমাল যে রিকোয়ারমেন্ট ওইটা পার করলে আসলে আমি ইয়াতে ঢুকে যাচ্ছি, হ্যাঁ ঢুকে কম্পিটিশনে যাচ্ছে। চলে আসতেছি। এর হুম। পরের জিনিসগুলো আসলে আর আইএলটিএস এর উপর ডিপেন্ড করতেছে না। এর পরের জিনিসগুলো হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলা। আইএলটিএস এমনকি তোমার পটেনশিয়াল যে সুপারভাইজার ওনারও হেডেকের বিষয় নেই, এটা টোটালি ভার্সিটি রিকোয়ারমেন্ট। মানে কিছু একটা তো কোথাও ভর্তি হইতে হইলে ওটার একটা কিছু ক্রাইটেরিয়া সেট করা থাকে। আর পাবলিকেশনের ব্যাপারে, পাবলিকেশন কখনোই একেবারে জরুরি জিনিস না, থাকলে তোমার পজিটিভ পয়েন্ট, কিন্তু ওটার জন্য ডেসপারেট হয়ে তুমি একেবারে যা তা জার্নালে পাবলিশ করবা, এবং সেটা কিন্তু খুবই রেড ফ্ল্যাগ অনেক বড়। যে এখানে আরেকটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আমরা যে পাবলিকেশন করলে তো ভালো, কিন্তু কিন্তু ওইটা ওইটা করতে গিয়ে আমরা যে সব স্কিল গুলো ডেভেলপ করবো ওইটা আরো বেশি ইম্পর্টেন্ট, বা একটা হ্যাঁ হ্যাঁ প্রজেক্টে কাজ হ্যাঁ, করবো এটা এটাই বেশি ইম্পর্টেন্ট, ওইটা খুব important। ইম্পর্টেন্ট। পাবলিকেশন হলো কি না হলো সেটা 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 হলে তো ভালো। এখন নাম কাওয়াস্তে যদি আমি পাবলিকেশন করে ভুংচং জার্নালে, যেগুলা প্রিডেটরি জার্নাল বলা হয়, হ্যাঁ ওখানে যদি হ্যাঁ, পাবলিশ, দ্যাট উইল বি ইভেন, এটা ব্যাকফায়ার করবে। এটা কারণ হচ্ছে ব্যাকফায়ার ওইটা করে, দিয়ে হ্যাঁ। বোঝা যায় যে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এটা যে একটা পুরো একটা ইন্ডাস্ট্রি আছে যে ব্ল্যাক লিস্টেড। আপনি হ্যাঁ, যদি ওখানে পাবলিশ করে বসেন, ওইটা আপনাকে হিতে বিপরীত হবে। সুতরাং ওইটাই ওই ওই কিন্তু বিপরীত হবে। মানে তুমি তুমি যে একটা জায়গায় কাজ করতে চাচ্ছ, সেই সেইখানে যে একটা বেসিক ব্যাপার আছে, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, যে এই জিনিসগুলো স্ক্যাম, এই জিনিসগুলো অরিজিনাল, সেটার নলেজই তোমার নাই। তো এইটা তো আসলে মানে রেড ফ্ল্যাগ। ইন্টারভিউ দিতে বসলে তোমার এই জিনিসটা থাকা উচিত না। তারপর হ্যাঁ। কনফারেন্সের ক্ষেত্রে সেম, হুম। প্রিডেটরি কনফারেন্সও আছে, অনেক রকমের কনফারেন্স অনেক তুমি মেইল অনেক, পাবা হ্যাঁ। যে এদেরকে কিছু দিলেই তোমাকে হুম। কি নোটিস সেটাই নিয়ে যাবে। সেটাই, হ্যাঁ। এইগুলা আসলে আমি বলতে চাই এগুলো আমাদের দেশে অনেক হয়। হ্যাঁ, তো অনেক হয়, হ্যাঁ। এইটা এটা এগুলা খুবই মানে নেগেটিভ পয়েন্ট আর কি হ্যাঁ, অ্যাডমিশনের। আপনি এখানে মূল কথাটা হচ্ছে আপনি অথেন্টিক এক্সপিরিয়েন্স নেন, হ্যাঁ অথেন্টিক নলেজ ডেভেলপ করেন, দেখবেন যে আপনি পথ পেয়ে যাবেন। আপনি হ্যাঁ, আপনার ওই এটাই। এই প্রিডেটরি পাবলিকেশন বা এগুলোর পিছনে ঘুরে আসলে লাভ নাই। কারণ ওই যেই কাজ আপনি প্রিডেটরি জার্নালে পাবলিশ করতে হবে ওই কাজ দিয়ে, তার মানে আপনি কাজ শিখেন নাই, আপনার কাজ শিখে নেই, হ্যাঁ ডেটাটা কাজ অথেন্টিক শিখে নেই। অথেন্টিক ভাবে হয় নাই এর যে। যে আমি অমুক প্রজেক্টে কাজ করছি, এই প্রজেক্টে আমি এই এই কাজ করছি, এই জিনিস আমি অ্যাকোয়ার করছি, ওখান থেকে এইটা এক্স্যাক্টলি, অনেক বেশি পজিটিভ ইফেক্ট ফেলে। এক্স্যাক্টলি, দরকার নাই এক্স্যাক্টলি, পাবলিশন, দরকার নাই, সব হ্যাঁ। প্রজেক্ট কিন্তু পাবলিকেশনের মুখ দেখবে এরকম পাবলিকেশন, কোনো কথা নেই। হ্যাঁ, সেটাই তো সেটাই, এইটা আর কি, তো হ্যাঁ। এইগুলা ফোকাস করতে হয়, হ্যাঁ, পাবলিকেশন। এটা আমি অনেক কোশ্চেন পাই, পাবলিকেশন, অনেকে আমাকে জিজ্ঞেস করে কতদিনের মধ্যে পাবলিকেশন বের করা যাবে, মানে এগুলোর উত্তরও আমি জানি না যে এগুলো কিভাবে পাবলিকেশন হবে। প্রসেস, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। আমি যখন প্রথম পিএইচডি, আমি যখন প্রথম অ্যাপ্লাই করছি আর কি হংকং এ, তখন কিন্তু আমার পাবলিশ হয় নাই, হ্যাঁ। আমার পেপার কিন্তু পাবলিশ হয় না। আমি ওই যে 59টা না কয়টা পেশেন্ট নিয়ে একটা জাস্ট একটা খুবই সিম্পল স্টাডি ছিল। হ্যাঁ, হুম আচ্ছা। ওই আম, তখন আমারও পাবলিকেশন ছিল না, কিন্তু আমি এই জিনিসটাই করছি যে আমি আম, খুব সম্ভবত তখন আমি সাবমিট করছিলাম কোথাও, অ্যাবস্ট্রাক্টটা দিয়েছিলাম একটা একটা আলাদা পেজে। কিন্তু যেটা ইয়া করছিলাম সেটা হচ্ছে সিভিতে আমি হাইলাইট করছিলাম যে আমার অমুক স্যারের সাথে এত বছর এত মাস এইরকম ল্যাবে এরকম একটা প্রজেক্টে আমি কাজ করছি, এটা সিভিতে দেওয়া যায় তো। দ্যাট ইজ এনাফ, তাই না? আপনি আপনাকে ডিফারেন্সিয়েট করে ফেললেন। পাবলিকেশন যে হতে হয়, ওই পাবলিকেশন হয়েছে আরো কয়েক বছর পরে গিয়ে হয়েছে, তাহলে চিন্তা করেন যে যে কোয়েশ্চেনটা যে পাবলিকেশন কবে হবে। ওই পাবলিকেশন হয়েছে হচ্ছে আমি কাজটা করছি 2016 সালে।
2016 সালে, হ্যাঁ, ডাটাগুলো কালেকশন করছে আর কি। ইনিশিয়াল সাবমিশনও ওই সময় করছি। পাবলিকেশন হয়েছে হচ্ছে 2000 মনে হয় কত, আহ 18 নাকি 19 সালে গিয়ে পাবলিশ হয়েছে। ততক্ষণ আমার কাজ শুরু হয়ে গেছে, এদিকে আমি পড়াশোনা মানে পিএইচডি শুরু করেছি 2017 সালে। সো ওই এক্সপিরিয়েন্স গুলো, অথেন্টিক এক্সপিরিয়েন্স, অথেন্টিক স্কিল ডেভেলপমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। কারণ ওইটা থাকলে আপনাকে নেবে, হাইলাইট করতে পারলে হ্যাঁ, ঠিক মতো। আর একটা কথা বলতে চাই, মানে তোমার আগ্রহটা কত জরুরি সেটার জন্য উদাহরণ দিতে চাই। আমি যখন ইমেইল করতেছিলাম, মানে ফল প্রথমবারের কথা বলতেছি, তখন হচ্ছে আহ, আমি ইমেইলে এরকম লিখতাম যে আমি স্টুডেন্ট হিসেবে জয়েন করতে আগ্রহী, কিন্তু যদি ওইটা না হয়, যদি কোনো কোলাবোরেশনের কাজ থাকে বা আমি কোনো কাজ করতে পারবো, এটাতেও আমি আগ্রহী। সবাইকে আমি এই কথাটা লিখতাম। তো আমি তো আইডিসি এর কাজ করছি মেইনলি ইনফেকশন ডিজিজ নিয়ে, ইনফেকশন ডিজিজ এপিডেমিওলজি, তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেলেন্স, ওগুলাতে। তো আমার প্রথম দিকে আগ্রহ ছিল ওইটার দিকে। তো ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি কিন্তু সব ভার্সিটিতে নাই, এই ডিপার্টমেন্টটা নাই বা পড়ায় না। তো অল্প কয়েকটা ছিল, আমি ওইখানে লিস্ট করছি। ওইখানে আমি একদম রিসেন্ট কাজ দেখলাম, একদম আইডিসের আমরা যেসব কাজ করছি সেরকম কাজ একজনের সাথে অ্যালাইন হয়েছে। উনি হচ্ছে জন হপকিন্সের একজন প্রফেসর। তো ওনাকে আমি বলছি যে আমি তো এই রিলেটেড অনেক কাজ করছি, আমার খুবই ভালো লাগে এগুলো করতে, এরকম। তো উনি আমাকে বলছে যে সাবরিনা, আমি আসলে এখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করি মেইনলি, আমি স্টুডেন্ট এখন আর ইয়ে করি না, নিই না। তবে তোমার যেহেতু আগ্রহ আছে, তুমি আমার সাথে চাইলে কোলাবোরেট করতে পারো। আমি কিন্তু জানতাম না যে উনি বাংলাদেশের সাথে কাজ করে, আমি জাস্ট ওনার পাবলিকেশন দেখে ইয়ে করছি। তো উনি আমাকে বলছে যে নেক্সট মান্থের 18 তারিখ আমি বাংলাদেশে আসবো, তুমি আমাকে একটা টাইম দাও, অমুক দিন আমরা মিট করি। এরপরে উনি আমাকে ঠিকই টাইম দিছে এবং আমি ওনার সাথে আমার দেশেই মিট করছি। তো দেশেই মিট করছি, করার পরে তখন আমরা আলোচনা করি। উনি আমার কাজটা শুনে আমাকে বললো আমার একটা আইডিয়া এখন এরকম আছে যে ইনফেকশন ডিজিজ কমন যেগুলো আছে সেগুলো নিয়ে আমি একটা প্ল্যাটফর্ম রেডি করব। তো উনি জোন জোন ওয়াইজ করে আর কি, ধরো বাংলাদেশ ইন্ডিয়াতে, বাংলাদেশে যেগুলা, ইন্ডিয়াতে যেগুলা, বা অন্যান্য দেশে যেগুলা। তো বললো তুমি চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারো। তো আমি বলছি আমি অবশ্যই করবো, মানে ওনার সাথে কাজ করা মানেই তো আমি অনেক কিছুই শিখবো। তো সেই প্ল্যাটফর্মে আমি ইনভলভ হয়েছি। তো এটা কাইন্ড অফ, ধরো ইনফেকশন ডিজিজ আউটব্রেক নিয়ে কোন দেশে যেটা, তো উনি আমাকে একটা জোন দিছে, বাংলাদেশের জন্য অন্য দেশের জোন দিছে, কারণ বাংলাদেশেরটা তো আমি জানি অলরেডি। তো সেইটাতে কি, সেই প্ল্যাটফর্মে কিন্তু আমি এখনো কাজ করি। আমাদের ওয়েবসাইটটা পাবলিশ হবে মানে ডেডলাইন, কাজ চলতেছে অনেকখানি রেডি, হয়তো সামনের মাসেই পাবলিশ হবে, এবং জন হপকিন্সের। তো ওইখানে আমার খুব ভালো লাগে, আমার ছবিও আছে ওইখানে, আমিও ওইখানে কন্ট্রিবিউট করছি। তো এমন না যে আমি নেক্সট ডে, এখন তো আমার ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, আমি ইনফেকশন ডিজিজ নিয়ে আর কাজও করবো না হয়তো, কিন্তু ওই যে আগ্রহ, এই যে তুমি একটা বড় মেন্টরের কাছে যাইতে পারছো, কাজ শিখতে পারছো, মানে তোমার আগ্রহটা এখানে খুবই জরুরি, অথেন্টিক আগ্রহ, যে তুমি নিজেকে এইভাবে যথাসম্ভব ম্যাটেরিয়াল দিয়ে প্রিপেয়ার করছো, এখন তুমি আরো শিখতে চাও। এটা সবচেয়ে জরুরি বুঝানো আর কি। এখানে এই জিনিসটা বলে রাখি, ধরেন আল্লাহ না করে আপুর ধরেন এই মুহূর্তে যেটা আহ, আহ, এই এডমিশনটা যেটা হঠাৎ করে আবার আনএক্সপেক্টেডলি আগের প্রফেসর ধরেন এটা হয় নাই, হ্যাঁ। তাহলে উনি এই সময় আবার অ্যাপ্লিকেশন শুরু করতো, তাই না? আবার কন্ট্রাক্ট। এখন এই যে কোলাবোরেশনের যে কথাটা আপু বললেন, এই সময় এটা একদম খুবই একটা হাইলাইট করার মতো ব্যাপার থাকতো আপনার অ্যাপ্লিকেশনে, তাই না? যে আমি হ্যাঁ। অমুক অমুক জনের সাথে, জন হপকিন্স এর সাথে আমি কোলাবোরেশন করতেছি, এই দেখো আমার কাজের, আমার ফেজ 1 শেষ, আমরা এক্সপেক্টেড, আপনি পাবলিকেশন এক্সপেক্টেড করতেছি। এমন হইতে পারে যে উনি ওখান থেকে একটা রিকমেন্ডেশন লেটার হয়তো পেতে হুম। পারতো। তার মানে হুম। আপনার দেখেন, এই যে এই যে একটা অপরচুনিটি ক্রিয়েট হলো, সেটাকে উনি ক্যাশ করতে পারতো হচ্ছে এখন। তার মানে হুম। হুম। আপনার, অথচ উনি কিন্তু ইনিশিয়ালি ওই যে ওনার মাথায় ছিল না যে কোলাবোরেশনটা মূল ইয়ে আছে, ওনার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ওনার ওনার আন্ডারে ওখানে এডমিশন নেওয়া যায় কিনা, কিন্তু উনি সাথে জুড়ে দিয়েছিল যে কাজও করতে আগ্রহী, হুম। এডমিশন দিন না দিন, ঠিক আছে, বাট কারণ এটা কাজে লাগবে ভবিষ্যতে। হুম। তো এখন যদি না হতো, এই সময় উনি ক্যাশ করতে পারতো। তারপরে এখন তারপরে উনি কন্টিনিউ করতেছে, কারণ কি, পেপার টেপার হবে, কাজ শিখতেছে, একটা কোলাবোরেশন, একটা 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 নেটওয়ার্ক তৈরি করা, এটা এটা ভবিষ্যতে কোনো না কোনো এক সময় আবার কাজে লাগবে। না, ঠিক আছে। ওনাকে আমার, ধরো উনি কিন্তু, আমি যখন বলছি, আমি কিন্তু কারোর সাথে কন্টাক্ট অফ করে দিই নাই। সাউথ ক্যারোলিনার যে দিতে গিয়ে দিতে পারে নাই, আমি আসার সময় ওনাকে বলছি যে আমার এরকম অ্যাডমিশন হয়েছে, তুমি আমাকে তোমার ওয়েল উইশেস সবসময় রাখো। আর ওর সাথে যোগাযোগ আছে, জন হপকিন্সের যে এমএলএর কথা বলতেছি।
তো আমি এখানে এসে প্রথম দিকে আমার অ্যাডজাস্ট করতে খুব টাইম লাগছে। একে তো উইন্টার স্নোফল হয়, খুব ডিপ্রেস লাগতো যে হঠাৎ করে চলে আসছি ফ্যামিলি রেখে। তো তখন আমি এমিলিকে একদিন ইমেল করছিলাম যে আমার এখানে একদম ভাল লাগতেছে না, তুমি আমাকে একটু বলো না যে আমি কি করবো। তখন উনি আমাকে বলছে যে এটা খুবই নর্মাল ইন্টারন্যাশনালদের জন্য, তোমার যদি আরো কিছু গাইডেন্সের দরকার হয় ওইখানে অমুক ডিপার্টমেন্টে আমার এক ফ্রেন্ড আছে, তুমি ওর সাথে গিয়ে একটু কথা বললো, তোমার ভাল লাগবে। মানে জাস্ট এমনিই কথা বলা। মানে তারপরে সাউথ ক্যারোলিনাতে উনিও বলছে ওনার এখানে অমুক ডিপার্টমেন্ট ওনার এক ফ্রেন্ড আছে, বলে তোমার কোনো কোথাও সমস্যা হলে ওর সাথে একটু কথা বললো আমার রেফারেন্স দিয়ে। মানে জাস্ট সম্পর্ক রাখা আর কি, এবং ভালোও লাগে। ধরো তোমাকে কেউ স্নেহ করলে ওইটার রিটার্ন দিতেও ভাল লাগে যে হ্যাঁ, মানে আমি পাই নাই বলে এটা না যে ওই জিনিসটার মূল্য ছিল না যে তুই আমাকে যতটুকু সাপোর্ট দিছে, এই আর কি। আচ্ছা আপু, আপনি যে তো অনেকগুলো তো ইন্টারভিউ দিয়েছেন, তো একটু যদি শেয়ার করতেন যে ওখানে ইন্টারভিউতে আসলে কি ধরনের কথাবার্তা হয়, কি কোনো ওখানে কি জিজ্ঞেস করে যে এপিডেমিওলজিতে আসতে চাও, বলো দেখি এপিডেমিওলজি ডেফিনেশন বলো, স্ট্যান্ডার্ড ডেফিনেশন বলো, নাকি এটা জেনারেল কথাবার্তা হয়, এবং কি জানতে চায় আসলে ওরা এই একদম। প্রশ্নগুলো করার উদ্দেশ্যটা কি ওনাদের? আচ্ছা, ডেফিনিশন তো অবভিয়াসলি এখনো পর্যন্ত 3টা সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, কেউ কোথাও আমাকে জিজ্ঞেস করে না, আর ওখানে তো জিজ্ঞেস করেই নাই। ইন্টারভিউ দিয়ে আমার কাছে মনে হয়েছে যে কিছু কমন কোশ্চেন একই, একদম ধরো একদম বেসিক কিছু প্রশ্ন থাকে সবাই এগুলো জিজ্ঞেস করে, যেমন হচ্ছে তোমার এখানে আসার পেছনে মোটিভেশন কি, তুমি তোমার মানে প্ল্যান কি, 10 ইয়ার্স পরে তুমি কোথাও কোথায় দেখতে পাও, তোমার সম্পর্কে একটু বলো। তারপর তোমার রিসার্চের ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট কেন গ্রো করছে, কোথায় গ্রো করছে, কি করতে চাও, এগুলো হচ্ছে খুব বেসিক প্রশ্ন। এর বাইরে হচ্ছে স্পেসিফিক প্রজেক্ট নিয়ে কাজ করে। আমি দেখছি কিছু প্রফেসর শুরু করে এইভাবে যে সাবরিনা আমি এই কাজ করতেছি, আমি তোমাকে একটু বর্ণনা করি। প্রথম 7-8 মিনিট হয়তো উনি ওনার কাজ নিয়ে বললো। আর একটা হচ্ছে এরপরে যে তুমি যে সিভিতে যে কাজগুলো দেখাইছো যে আমি এত কিছু করছি, ওগুলা থেকে র্যান্ডমলি উনি প্রশ্ন করে যে ওই জায়গাটা তোমাদের আউটকাম কি ছিল, ওই জায়গাতে তো তুমি কোন এখানে এখানে মূল কথা হচ্ছে সিভিতে ভুয়া জিনিস দেওয়া যাবে না। সিভিতে কখনোই এমন দেওয়া কিছু যাবে দেওয়া না। যাবে না সিভি থেকে তুমি যেটাতে প্রচুর এক্সপ্লেন প্রশ্ন করা পাবা যাবে না। সিভি থেকে, হ্যাঁ। আমি দেখা যাচ্ছে যে ওখানে ওই একবার এসপিএসএস খুলে বলে দিলাম যে আমি এসপিএসএস এক্সপার্ট, হবে না, এটা ব্যাকফায়ার কখনো না। করবে। আমি এমনকি এইটাও পাইছি যে আমি তো এখন কাজ করে স্ট্যাটাতে, আর এর অনেক ট্রেনিং করছে, আর এখনো আমাদের কাজ করা শুরু হয় নাই। তো আমি ওইখানে লেখার সময় লিখে দিছিলাম যে স্ট্যাটা বিগেইনার আমি। তো বিগেইনার মানে স্ট্যাটাতে ধরো কোডিং করতে হয়, তখন এসপিএস এ যে কাজ করা একজনের জন্য স্ট্যাটাতে প্রথম দিকে খাপ খাওয়ানো খুবই কষ্ট। তো আমাকে যখন জিজ্ঞেস করছে বলে কি তুমি ইয়ে করো তো, আমাকে এমনি র্যান্ডমলি ইন্টারভিউ সময় বলতেছে তুমি তো স্টেটাতে কাজ করো, তো আমি বলছি, না, আমি আসলে স্টেটাতে শিখতেছি। আমি ট্রেনিং করছি অনেকগুলো, কিন্তু কোনো পেপারে এখনো আমার কাজ করার সুযোগ হয় নাই। তো বলে কি আচ্ছা শিখতেছো, আমাকে বলো তো স্টেটাতে তুমি মিসিং ভ্যালু কিভাবে ম্যানেজ করবে। মানে র্যান্ডমলি। এবং লাকিলি ওই জিনিসটা আমি জানতাম। আমি জাস্ট ওনাকে জুম কলে স্টেটা খুলে আমি একটা আমার র্যান্ডম ডেটা সেট দিয়ে আমি ওনাকে দেখাইলাম যে এখানে মিসিং ভ্যালু আমি এইভাবে দেখাবো, এবং উনি খুবই খুশি হয়েছে। এরপর আমাকে পেঁচাই নাই, তুমি জানো না যে কোন দিক থেকে মানে সিভির কোন পাশ থেকে তোমাকে ধরবে, হ্যাঁ, এই জন্য সিভিতে সিভিতে অনার্স থাকাটা খুব এই জরুরি। জন্য আমি এর আগে শব্দটা ইউজ করছি অথেন্টিক এক্সপিরিয়েন্স। হুম। মিথ্যা বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমি হাইলাইট করবো, ঠিক আছে, একটু ফুলে ভাবে বলবো, বাট ভুলভাল কিছু বলা যাবে না যে আমি না। যেটা করি না জানি না সেটা সম্পর্কে। আমি লিখে দিলাম প্রজেক্ট, 10টা প্রজেক্ট, দেখা যাচ্ছে যে একটা র্যান্ডমলি জিজ্ঞেস করলো যে আচ্ছা ঠিক আছে এটা এক্সপ্লেন করো কি করতে চাইছো, বা এমন না যে ওখান থেকে বহুত কিছু জিজ্ঞেস, কিন্তু জাস্ট একটু চেক করে দেখবে যে হ্যাঁ, চেক করে কতটুক দেখবে তুমি কি আসলে করো। অথেন্টিক। তো হুম এই জিনিসটা ওনারা করে, এবং সিভি সামনে থাকে, ওনাদের প্রিন্টেড হুম হুম। সিভি থাকবে, সুতরাং ওই সিভি থেকে জিজ্ঞেস করবে, এবং বলতে পারতে হবে কিন্তু। সুতরাং সিভিতে আমরা অথেন্টিক এক্সপিরিয়েন্স গুলাকে সুন্দরভাবে অবশ্যই একটু, ঠিক আছে, ইটস ওকে টু ইউনো শোকেস, একটু একটু বেশি করে সিভির শোকেস করা, ক্ষেত্রে ইটস আমার ওকে। মনে হয় তোমার স্কিলে আমি সিভিতে আমার কাছে আমি লেভেলটা লিখে দিতাম। ধরো স্পেসেস আমি লিখতাম যে আমি বিগিনার না হয়তো প্রো লেভেলের বা মিডিয়াম লেভেলের, স্ট্যাটা আমি বিগিনার লেভেলের। আর এর ক্ষেত্রে আমি লিখতাম যে হ্যাড সাম ট্রেনিং, কিন্তু আমি ইয়ে করি নাই, মানে আমি অনেস্ট ছিলাম, আমি কোনো রিস্ক নিতে চাই না, এই আর সেটাই কি। সেটাই, এখানে এখানে হচ্ছে ওই যে কারণ আপনি লিখলেন, লিখে দিলেন, ধরেন আপনি স্পেসেস লিখে দিলেন, এখন আপনি কি বিগিনার নাকি কি, ওটা না করে আপনি যদি একটা হঠাৎ করে তখন গিয়ে যদি বলেন যে না আমি তো এসপিএস একবার খুলে দেখছিলাম, তাহলে তো হলো না। হ্যাঁ, এটা তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এরকম হয়, একটা ট্রেনিং করছে একটা ওয়ার্কশপ করছে লিখে দেয় যে এসপিএসএস স্কিল আছে। হ্যাঁ, না ওইটা হলে ওটা লিখবেন, কিন্তু বললেন যে টেকেন কোর্সেস অন এসপিএসএস, ইটস ওকে হুম পারফেক্টলি হুম ফাইন। হুম এবং মানে অতিরিক্ত
আপনি সেল করবেন সিভি এবং ইন্টারভিউ, এগুলো তোকে নিজেকে সেল করার বিষয় অ্যাকচুয়ালি ওইটাই। বাট ওভার সেল, অতিরিক্ত যেন অতিরঞ্জিত করে যেন নিজে আবার নিজের কি বলে হুম, বিপদ ডেকে যেন না আসে আর। কারণ র্যান্ডমলি হঠাৎ করে একটা দুইটা পয়েন্টে যাবে ওরা, এটা যায়, এটা কমন। আমার ক্ষেত্রে হয়েছে সিভি বা আমার এসওপি যেগুলো ওদের সবগুলো সামনে থাকে, র্যান্ডমলি ও আচ্ছা তুমি তো দেখতেছি যে এটা পারো, এই 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 যে তুমি তো দেখতেছি যে এই সফটওয়্যারটা ইউজ করছো তোমার জিনোমিক অ্যানালাইসিস এর জন্য, এটা সম্পর্কে একটু বলো তো, এটা কেন ইউজ করছো, বা এটার অল্টারনেটিভ আর কি কি আছে। তো এটা বলতে হবে কিন্তু ওখানে হুম, হুম, ওখানে ডিফারেন্সিয়েশনটা হয়ে যাবে যে সিভিটা কতটুকু অথেন্টিক, খুবই ইম্পর্টেন্ট এটা। হুম। আচ্ছা হ্যাঁ। আমরা আচ্ছা হ্যাঁ, ইন্টারভিউতে কি কি কোয়েশ্চেন করে এটা বলতেছিলাম, বলতেছিলেন যে কিছু জেনেরিক কোয়েশ্চেন কথা বললেন, তারপরে কিছু স্পেসিফিক কথা ওইটা বলতেছিলেন। প্রজেক্ট রিলেটেড কোশ্চেন গুলো করবে, তোমার কি স্কিল শিখছো, কি করছো, ওগুলা জিজ্ঞেস করে। ওইটা আমি দেখছি যে ধরো তোমার নলেজ টেস্ট করবে, অমুক ডিগ্রি নিছো, অমুক সময় তুমি এই পড়ালেখা করছো, এগুলা কিছু জিজ্ঞেস করে না। এগুলো তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স যদি তুমি দেখো, ওই এক্সপিরিয়েন্স থেকেই তোমাকে কোশ্চেন করবে। মানে জেনেরিকের বাইরে আমি এই কোশ্চেনই দেখছি যে 1 ঘন্টার মিটিংয়ে হয়তো ওরা এইভাবেই জিজ্ঞেস করে এই। সেম এক্সপিরিয়েন্স আমারও, ওই যে ওর আপু যে কথাগুলো বললেন ওগুলো খুবই কমন কোয়েশ্চেন। শুরুতে বলবে যে উনি নিজে পরিচয় দিবে এবং আপনার পরিচয় জানতে চাইবে, তারপরে আপনি ওটা নিয়ে কয়েক মিনিট কথা বলবেন। এরপরে বা কেন ওনার ল্যাব, কেন উনি পিএইচডি তে অ্যাপ্লাই করতেছে বা মাস্টার্স এ অ্যাপ্লাই করতেছে, কেন ওই সাবজেক্ট, কিভাবে ইন্টারেস্টেড হলো, ভবিষ্যৎ প্ল্যান কি, মাস্টার্সে যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি কি পিএইচডি করবেন নাকি অন্য কিছু সুইচ করবেন, দেশে থাকবেন নাকি ব্যাক করবেন, মানে আমেরিকায় থাকবেন নাকি ব্যাক করবেন, কি প্ল্যান। আপনাকে ওগুলো টেকনিক্যালি আপনাকে আগে থেকে একটু চিন্তা করতে হবে যেন হঠাৎ করে আপনি খেয়ে হারে না ফেলেন। তারপরে হচ্ছে একাডেমিক সেক্টরে কি পিএইচডি হলে বিশেষ করে এটা তো খুব ইম্পর্টেন্ট যে আপনি একাডেমিয়াতে থাকবেন নাকি অন্য অন্যদিকে সুইচ করবেন। কেন আমার এই, আমার তো ওয়েবসাইটে আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এগুলাতে কোনটা আপনার ইন্টারেস্টেড, কোনটার সাথে যায় কিনা, কেন ইন্টারেস্টেড, কিভাবে কন্ট্রিবিউট করতে পারবা। তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে হয়তো কেউ না কেউ যে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা এবং সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে ওভারকাম করছে, এটা খুব হ্যাঁ, কমন একটা চ্যালেঞ্জের কথা কোয়েশ্চেন। জিজ্ঞেস করে, তোমার স্ট্রেংথ উইকনেস এর কথা স্ট্রেংথ, জিজ্ঞেস করে। হ্যাঁ স্ট্রেংথ হ্যাঁ উইকনেস এর হ্যাঁ, কথা কি কি জিজ্ঞেস করে, স্ট্রেংথ এটা বলে, বলে, হ্যাঁ। তোমার স্ট্রেংথ কি কি, কি কি উইকনেস। হুম, তারপর বলবো যে তোমার কলিগদের সাথে তোমার রিলেশন কেমন, বা রিলেশন কেমন। ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কেমন, বা কেউ কোনো একজন প্রফেসর বা কোনো একজন কলিগকে তুমি এরকম মনে হচ্ছে যে এরকম দেখতেছো যে তোমার সাথে যাচ্ছে না, হাউ ডু হ্যাঁ, হ্যাঁ, অ্যাপ্রোচ দ্যাট। তারপরে কারণ এইগুলা ল্যাবরেটরি বা একটা টিমের ডাইনামিক্স এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো টিম এইগুলা ওয়ার্কের সম্পর্কে জন্য, একটু হ্যাঁ। চিন্তা চিন্তা করতে হবে আগে থেকে যে আমি কিভাবে বলবো। এইগুলা প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, হুম। প্রশ্ন কমন পড়বে। আমার বোনের একটা ইন্টারভিউ ছিল, তা আমি ওকে এরকম মনে হয় 10-12টা কোয়েশ্চেন দিছিলাম, তো বলে যে সবগুলো সবগুলো কমন পড়ে গেছে। না, প্রফেসরদের তো এত টাইম নাই তোমার জন্য কোশ্চেন আলাদা করে টেইলর আলাদা করবে। করে এগুলো সবই সবই একই কোশ্চেন, কিন্তু তোমার রেসপন্স ইউনিক হইতে হবে। মানে হ্যাঁ, তুমি সব জেনারিক দ্বারা রেসপন্স মুখস্থ দিলে না। কোনোদিনই হবে না। আমি 10 বছর পরে এই করতে চাই, ওই করতে চাই, মানে অসম্ভব কিছু ব্যাপার স্যাপার বললে এটা হ্যাঁ হ্যাঁ সম্ভব না। হ্যাঁ, এই আর আর কি। লজিক্যালি এবং হচ্ছে ওনার যে ফিল্ড ওটার সাথে এক গদবাদা মুখস্থ প্রশ্ন দিলে অ্যান্সার করতে থাকলে ওরা বুঝে ফেলবে। যেটা হুম, হচ্ছে আপনি একটা মাইন্ডসেট তো থাকে যে আমি এভাবে, কিন্তু আপনি ওনার মাইন্ডসেটটা বা ওনার ল্যাবরেটরি ডায়নামিক্স একটু বোঝার চেষ্টা করবেন। ওইটাকে বেস করে আপনি রিহার্সাল করবেন আগে থেকে। আপনাকে ধরেন আপনি প্রশ্নটা জিজ্ঞেস করে আপনি কিভাবে উত্তর দিলে মনে হবে যে আপনার কনভিন্স হচ্ছে, তো এগুলো একটু আগে রিহার্সাল করলে ওখানে যখন যাবেন তখন এটা ডেজাভুর মতো একটা ইয়া হবে যে হ্যাঁ, এটা হ্যাঁ, তো হ্যাঁ। হয়েছে আমার কাছে, আমার সাথে এটা তো কম প্রশ্ন হয়েছে। আবার লাভ দিয়ে না খুশিতে যে প্রশ্ন কমন পড়ে গেছে। না, আমার খুব ভাল লাগে। আমি একটা মোটা ডায়েরি যেটা মেনটেন করতাম প্রত্যেক ইন্টারভিউর জন্য, ওই ডায়েরিটা এখনো শেষ হয় নাই, এখনো ল্যাবে আমি ওইটাই ইউজ করি। তো কাইন্ড অফ ফেসবুকে মেমোরি আসে না, গত বছরের ইন্টারভিউ গুলো যখন প্রিপারেশন দেখে আমার ভাল লাগে। সেম ডায়েরি আমি এখনো ইউজ করতেছি। মানে ডায়েরির এক পার্ট হচ্ছে আমার ওই ড্রিমের ওই অংশ প্রিপারেশন, আমি এখন ওইখানে, মানে ভালো লাগে ওইটা চিন্তা করলে। আরেকটা কথা আমি বলতে চাইছিলাম যে আমাদের দেশে যেটা হয় যে রিচ আউট করতে চায় না কেউ কারো কাছে, মানে সাই ফিল করে, যেটা খুব স্বাভাবিক, কি মনে করবে বা কি বলবে। আমি কিন্তু প্রচুর মানুষজনকে নখ দিয়ে বেড়াইছি, প্রচুর।
মানে আমি ল্যাবগুলো সার্চ করার সময় কোনো বাংলাদেশি পাইলেই আমি ওনাকে নক দিতাম যে ভাইয়া বা আপু আপনি আমার সাথে একটু 5 মিনিট কথা বলবেন বা একটু, কারণ লিখে তো এত কিছু ইয়ে হয় না। তো অনেকেই আছে, ওনারা সবাই আছে, ওনারা বুঝবে যে কারা কারা। তো স্বাভাবিকভাবে ইউএস এর টাইমের সাথে মিলতো না। আর এখানে তো ধরো উইকডেজ গুলোতে তোমার এক্সট্রা টাইম মতো বাই করার মতো সুযোগ নাই কারো। তো তখন হচ্ছে ওনারা হয়তো টাইম দিতে, আমার দেশে হয়তো রাতে 4টা বাজে, রাতে 4:30 বাজে, 3:30 বাজে। আমি কিন্তু ওই টাইমটা নিয়ে নিছি, কারণ ওইটুকু যে আমি যে ইনফরমেশনটা পাবো, ইনফরমেশন হচ্ছে এটা সবচেয়ে দামি জিনিস। আমি দেখা যাবে ওইটা গুগল সার্চ করে আমার পাইতে মাসখানেকও লাগতে পারে, লাকিলি নাও পাইতে পারে, কিন্তু উনি একটু কথা বললে সেটা আমি জানবো। তখন এই দেখা যেত যে অ্যালার্ম দিয়ে আমি 4টা 4:30টার দিকে উঠতেছি। এটা আমি বলতেছি এই কারণে, আমাকে অনেকে নক দেয়, নক দেওয়ার পর আমি হয়তো আমার ল্যাবে যাওয়ার টাইমের আগের টাইমটা আমি দিই। ধরো সকাল আমার বাচ্চা স্কুলে বাসে উঠাই দিলাম, হয়তো আধা ঘন্টা সময় থাকে, ওই টাইমটা আমি টাইম দিই। আমার এখানে 7:30 বাজে বা সকাল 8টা বাজে, তখন দেশে তো না, আমার এখানে মানে দিন রাতের একটা এক্সট্রিম টাইমে পড়ে যায়, হয়তো ওদের ভোর পড়ে যায় বা ওদের সন্ধ্যার পরে অফিস থেকে ব্যাক করার টাইমে পড়ে যায়। আমি টাইম দিলেও খুব কম লোকই পাইছে যে ওরা টাইম অনুযায়ী আমাকে নক দিছে। মানে তুমি রিসোর্স পাইলে ওইটা অ্যাবিউজ করার একটা টেন্ডেন্সি আছে। আমার তখন খুব খারাপ লাগে, কারণ এই স্টেজটা আমি পার হয়ে আসছি। তো আমি কিন্তু আমাকে যে টাইম দিছে ওইটা আমার যতই ব্যস্ততা থাকুক, আমি ওই টাইমটা আমি বের করে ওনার সাথে কথা বলছি। এর কি এই জন্য বললাম যে মানে রিচ আউট করাটা খুব জরুরি। যে এই রাস্তাটা হেঁটে আসছে সে কিন্তু মানে ট্রেডিশনাল ওয়ের বা কথাবার্তার বাইরেও তোমাকে অনেক কিছু দেখাইতে পারবে, যে এখানে এই সমস্যা হতে পারে, এখানে ওই সমস্যা হতে পারে। এটা খুব জরুরি। এটা হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা। আহ, দরকারটা যে অ্যাপ্লিক্যান্ট তার, তাই না? হুম। সুতরাং আহ, সবাই যে হেল্পফুল হবে ব্যাপারটা তা না। আপনি পাঁচজনকে হেল্প, পাঁচজনের কাছে অ্যাপ্রোচ করলেন, আপনার পাঁচজনই যে একই মেন্টালিটির, সবাই একইভাবে আপনাকে হেল্প করতে চাইবে সেরকম না। পাঁচজনের মধ্যে আপনার হ্যাঁ, একজন একজন রেসপন্স করলে হ্যাঁ, সেটা আপনার কয়েকজন জন্য হেল্প না। করবে এটাই। হ্যাঁ, 10 জনের মধ্যে একজন করলেও সেটা না। ওই একটু গাইডেন্স, একটু হয়তো আপনার একটু প্র্যাকটিক্যাল ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স গুলো পাওয়া, ওই এক্সপেকটেশনটা করা উচিত হবে না যে আমি যাকেই ইয়া করবো সবাই আমাকে হেল্প করবে, বসে আছে, ওটা না। দরকারটা যেহেতু নিজে না, আপনি অ্যাপ্রোচ করতে থাকবেন যতক্ষণ না আপনি কারো কাছ থেকে এরকম আপনার সাথে মিলতেছে, ম্যাচিং হচ্ছে, ওরকম কাউকে খুঁজে না পান, ততক্ষণ আপনি চেষ্টা করে দেখেন, পেয়ে যাবেন। আমরাও পাইছি। হ্যাঁ, আহ, হ্যাঁ, পেয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ইনফরমেশনটা জানা এই জন্য জরুরি। ওই দিন তুমি আর আমি একটা কথা বলতেছিলাম, মেডিকেল সেক্টরে আমাদের মানুষ অনেক কম। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার রিসোর্স অ্যাভেলেবল, মানুষ অ্যাভেলেবল, তুমি জাস্ট চলে আসবা, মানে চেষ্টা লেগে থাকলে। কিন্তু এইখানে আমরা এখনো মাত্র গ্রো করতেছি আমাদের ফিল্ডটা। তো ওই ক্ষেত্রে আমরা এটাও জানি না যে ইউএসএ তে আসতে হইলে তোমার পাবলিক হেলথের বাইরেরও জিনিস আছে। সবাই কিন্তু পাবলিক হেলথ ট্রাই করে। আমি শুরুর দিকে কিন্তু মাস্টার্সের সময় পিওর পাবলিক হেলথে যাইতে চাইলে অ্যাপ্লাইডে ঢুকছি। এখানে আসার সময় আমি পাবলিক হেলথে ওই যে সোফাসের একটা প্ল্যাটফর্ম আছে, সোফাসের মাধ্যমে কিন্তু আমি করি নাই কোথাও। কারণ আমি চাই নাই যে মানে একই জিনিস ঘুরে ফিরে আমি শিখবো। এই জন্য আমি রিহেবিলিটেশন সায়েন্স বা অন্য এই টাইপের পাবলিক হেলথের মানে ইমপ্লিমেন্টেশন আছে, কিন্তু আমার স্পেসিফিক একটা ফিল্ড এরকম কিছুতে যাইতে চাইছি, তো শেষ পর্যন্ত এখানে সেটেল হয়েছি। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যখন ট্রাই করবে সেটা যে ব্যাকগ্রাউন্ডেরই হবে হোক, শুধু পাবলিক হেলথ না, বায়োমেডিকেল সায়েন্স 25 থেকে 30টা সাবজেক্ট আছে যেটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং ওয়েট ল্যাবের মলিকুলার বায়োলজি ছাড়া বাকিগুলোতেও ধরো তোমার ওয়েট ল্যাব এক্সপিরিয়েন্সও লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রে জিআরই লাগবে না তোমার, কিন্তু যতটুকু ভাবে মানুষ এর চেয়ে অনেক কিছু অপরচুনিটি অনেক বেশি। কিন্তু তোমাকে টাইম দিতে হবে। কেউ কখনো গোছায় দিতে পারবে না, এটা নিজেকে নিজেরটা গোছায় নিতে হবে আর কি। এই একদম 100% এগ্রিড। একটা বাই ডিফল্ট একটা মাথায় ঢুকে থাকে যে আমি হয় ইউএসএমএল করবো না পাবলিক হেলথে যাব, কিন্তু এই দুইটার বাইরে যে একটা পুরা একটা ইউনিভার্স বায়োমেডিক্যাল হুম। ফিল্ডের, প্রচুর ক্যান্সার বায়োলজি, এটা হুম। হয়তো দেশে থেকে বোঝা যায় না। এখানে আসলে আমরা দেখতেছি যে অনেকে আছে মেডিকেল ব্যাকগ্রাউন্ড, মেডিকেল অর্থাৎ এমবিবিএস বা ডেন্টাল থেকে এসে ক্যান্সার বায়োলজি নিয়ে কাজ করতেছে, অথবা মলিকুলার বায়োলজি, জেনেটিক্সে, বায়োইনফরমেটিক্সে। আমি নিজে বায়োইনফরমেটিক্স এর কাজ করছি। নিউরোসায়েন্সে প্রচুর আছে, আমার ওয়াইফ নিউরোসায়েন্সে পিএইচডি। তো হুম। এরকম মানে এখানে আসার পরে বোঝা যায় যে এটা পুরো একটা বিশাল ইউনিভার্স, কিন্তু যেহেতু বিশাল সংখ্যাটা কম ইউনিভার্সিটি। হ্যাঁ। এবং একটু হয়তো ওভাবে হয়তো প্রচার করে না, সেজন্য হয়তো এটা হাইলাইটেড হয় না। যে যে এবং
কানেক্টেড না, হয়তো ওভাবে অত হুম হুম কানেক্টেড হুম না হুম। যেভাবে ধরেন ইঞ্জিনিয়ারিং ওরা যারা, যেমন আমার এখানে পরিচিত আছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ওরা দেখা যাচ্ছে ওদের সাথে 10 বছর পরে ওদের সাথে সম্পর্ক আছে, এই যে সিনিয়র ভাই কল দিছে চলে আসছে হুম। একসাথে ঘুরতেছে, কিন্তু সেই কানেকশনটা সেই কমিউনিকেশনটা আমাদের মধ্যে এখনো গ্রো করে নাই, ওই কমিউনিটি হিসেবে আমরা এখনো গ্রো করে নাই, সংখ্যাটা কম। দেখে না বলে হয়তো ওই সাহসটা ফিল করে না এবং জানতে পারে না যে একটা বিশাল একটা ইউনিভার্স যেখানে রয়ে গেছে পাবলিক হেলথ এবং ইউএসএমএল এর বাইরেও, এবং প্রত্যেকটা সাবজেক্টে এলিজিবল। কিন্তু আপনি ইমিউনোলজির কথা বলেন, নিউরো সায়েন্সের কথা বলেন, তাই না, মলিকুলার বায়োলজি, হুম। বায়োকেমিস্ট্রি, কোনটাতে কোনটাতে মিলে না? প্রশ্ন হচ্ছে কোনটাতে মিলে সবগুলাতেই না, মিলে, সবগুলাতেই মিলে, তাই সবগুলাতেই না? মিলে। এটা হ্যাঁ, হচ্ছে কিন্তু একটু আমরা হচ্ছে খুব মানে উইন্ডোটা খুব ছোট করে রাখি ছোট আমাদের করে জন্য। রাখি, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, অনেকে মনে করে যে এই যে আমাদের বোধহয় পুরা ল্যাবরেটরির অনেক টেকনিক জানতে হবে, আমার তো মনে হয় না। কারণ আমি আমার ওয়াইফ যখন আমরা প্রথম ল্যাবে ঢুকছি, তার আগে আমরা জীবনে কখনো পাইপের চোখেও দেখি নাই, হ্যাঁ। ধরিও নাই, তা আমরা করছি না এবং মনে করে যে হয়তো এটা কিভাবে করবো। আরে পুরো এমবিবিএস পাশ করে ফেলতেছি, পৃথিবীর সবচেয়ে কঠিন ডিগ্রি, আর এইগুলো পাইপের ধরে এটা কোনো ব্যাপার? ঠিক যাই হোক, একটু ঠিক। সাহস দিলাম আর কি, হ্যাঁ। হুম। এখানে কঠিন কিছু না, কিন্তু তোমার ধৈর্যের অনেক ব্যাপার আছে। ধৈর্যটা, হ্যাঁ। তোমাকে অশেষ ধৈর্যশীল হইতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কঠিন আসলে কিছু নাই। কনসিস্টেন্সি থাকতেই হবে, নাহলে কিন্তু মানে লেগেছিল হয় নাই এরকম হুম, হয় না আসলে। হয় না, হ্যাঁ। তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে যে আমার এটাই দরকার। আর সব জায়গায় দিলে আবার মানে সব কিছু ট্রাই করলে কিছুই হয় না আর কি, শেষ পর্যন্ত এরকম একটা ব্যাপার আপুর হয়। আপুর যে স্টোরিটা বললেন যে ভয় নাই প্রথমে, আবার ওখান থেকে একজনের সাথে একটা প্রফেসরের সাথে এই যে হলো 4 মাস পরে, এই সেম এক্স্যাক্টলি সেম কাহিনী আমি হয়তো ওনাকে আম, আনবো আর একটা টক শোতে, আমি আজকে রিভিল না করি নাম, বাট সেম কাহিনী। আম, আমার 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 রিসেন্টলি একজনের সাথে কথা হয়েছে, এক্স্যাক্টলি সেম কাহিনী, উনি 1 বছর ধরে ঘুরতেছে ওই প্রফেসরের সাথে, মানে কমিউনিকেশন হচ্ছে, হবে হবে ফান্ড নাই, এরকম করতে করতে হঠাৎ করে বলে যে আমার ডিপার্টমেন্টে আরেকজন আসছে নতুন প্রফেসর, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করছে, সাথে সাথে এখন হয়ে গেছে যে হয়তো হ্যাঁ। জানুয়ারিতে শুরু করবে, অথচ এটা কিন্তু এক্সপেক্ট করে নেই উনি। এক্সপেক্টেড না। আর না, ইনফরমেশন খুব জরুরি। তোমার এখানে যদি পরিচিত কেউ থাকে, নতুন পিআই তো জয়েন করতেছে, অনেকে হ্যাঁ, আসতেছে, সবার রেফার করে স্টুডেন্ট দেয়। লাগবে। হ্যাঁ, এখন সবাই যে লিঙ্কডইনে পোস্ট দিবে বা সবাই যে ওয়েবসাইটে লিখে রাখবে যে প্রসপেক্টিভ স্টুডেন্ট নিচ্ছে, ওরকম কিছু কিন্তু হয় না। হয় না। তুমি যদি এই ইনফরমেশনটা জানো যে ও নিচ্ছে, তাইলে এটা অনেক বড় হুম। ব্যাপার। আমি বা রিসেন্টলি গত সপ্তাহে আমার আমার এখানে একজন পোস্টডক থেকে মাত্র উনি মানে একটা গ্র্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কে আছে। 99 যেটা পায়। ও আচ্ছা। তো ওনার ওনার কিছু স্টুডেন্ট দরকার। তো উনি ওনার সাথে আবার একটা আমার ক্লাস পড়ে, ওইখানে উনি মানে কো ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। তা আমি লিঙ্কডইনে দেখলাম যে উনি ইয়ে করছে, আমি এটা আবার শেয়ার করছি, করার পরে দেখি অনেকে আমাকে নক দিচ্ছে যে আপু ওইটা তো আপনার ডিপার্টমেন্টে দেখতেছি, যে এটা কেমন হবে টবে। তা আমি বলছি, আচ্ছা আমি ওর সাথে একটা কথা বলবো। তো ওর সাথে আমি কথা বলছি ওই দিন যে আমাকে তো আমার দেশে অনেকে আসতে চাচ্ছে, তো তুমি মানে কিরকম বা সাপোর্টটা কিরকম হবে। কারণ আমরা আমরা তো আসি বেশিরভাগ আর গ্র্যান্ড যারা পাই মানে বড় গ্র্যান্ড যারা পাই ওইটা নিয়ে। তো K99 এর সাপোর্ট আসলে কিরকম দিতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। তা আমি বললাম যে এটা আসলে কি এনাফ হবে, যে ধরো ও যদি স্পাউসও থাকতে চায়, তুমি যা দিবা এখানকার সল্টলেক সিটিতে একটু এক্সপেন্সিভ, লিভিং কস্ট একটু বেশি। তো আমি সব পারবে কিনা। তো ও আমাকে তখন একটা আইডিয়া দিল যে এরকম এরকম হইতে পারে। আর আমার স্টুডেন্টের প্রতি এক্সপেকটেশন এই এই। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে বললো যে আমি এরকম কাজ করি, আমার এইটা চাই, তো তাহলে যদি সে আগ্রহী হয় তাহলে আমাকে নক দিতে বলবা। তো এটা খুব জরুরি যে তোমার এখানে যদি কেউ থাকে ওরকম পরিচিত, এরকম ডিরেক্ট কনভারসেশনের মাধ্যমে জানতে পারা, এটা মানে আমার বেলা আমি পাই নাই, কিন্তু আমার কাছে মনে হতো যে এটা পাইলে তো অনেক হ্যাঁ, এই এবং আরেকটা সম্পর্ক। ইম্পর্টেন্ট জিনিস, পরিচয় যে থাকতে হবে, বা আপনি পরিচিত হবেন। হ্যাঁ, ইমেল করতেছেন, এই যে হবে। আপুর পরিচয় হয়েছে প্রফেসরের কাছে, পরে প্রফেসর নিয়ে নিছে। আমি আরেকটা স্টোরি যেটা বললাম, প্রফেসরের সাথে পরিচয় হয়েছে এরকম ইমেইলিং এর মাধ্যমে, উনি নিতে পারে নাই কিন্তু আরেকটা নতুন পিএর কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছে, কারণ হ্যাঁ হ্যাঁ, এরকম এটা করে, এটা আমাকে এটা অনেকে করে, করছে তাই যে না? হ্যাঁ আমার ওই কলিগ স্টুডেন্ট নিবে, তুমি ওকে নক দাও। এটা ইমেল ধরো 12টা ইমেল আমি পাইছি, ইন্টারভিউ কল, কিন্তু জেনারিক রেসপন্স তো অবভিয়াসলি অনেক ছিল। আবার কেউ কেউ এরকম ছিল যে অমুক স্টুডেন্ট নিতে পারবে, তুমি ওকে নক দাও, এরকম। কিন্তু অনেক ধরো 5-6টা তো পাইছি যে রেফার করে আরেকজনের কাছে, এটা আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ।
আচ্ছা, এটার বাইরেও এখন আমরা, এটা হচ্ছে মেজর, আমার মনে হয় সবচেয়ে কমন অ্যাপ্রোচটার কথা বললাম, যে প্রফেসরকে ইমেল করে প্রফেসর যদি কনভিন্সড হয় তখন হচ্ছে উনি ফরওয়ার্ড করে বা আহ, বলে যে গ্রিন সিগন্যাল দেয় আর কি, যে হুম। অ্যাপ্লিকেশন করতে, তখন হচ্ছে এটা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি পুরা সবাই মিলে ইভ্যালুয়েট করে অ্যাডমিশন গুলো ডিসিশন দেয়। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আহ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম প্রফেসরকে ইমেল করতে হয় না, একটা সেন্ট্রাল অ্যাডমিশন, অর্থাৎ আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে, ওরা অ্যাপ্লিকেশনের পরে ওরাই শর্ট লিস্ট করবে, দেন ইন্টারভিউ নেবে। হুম। তো হুম। এটা আরেকটা ওয়ে। এটা হয়তো একটু লেস কমন, বাট এটাও একটা ওয়ে, ওটাও ওটাও আপনার মাথায় রাখতে পারেন। ওটা আচ্ছা। ওটা এখানে করে অনেকে, কিন্তু আমরা যেহেতু যে কান্ট্রি থেকে আসছি আমাদের প্রোফাইল অত রিচ করার অপশন থাকে না, এটাতে তো অনেক কম্পিটিশন থাকবে, যার কারণে আমরা ওই ওয়েটা বেছে নিই, যে একজনের কাছে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তখন তো চান্সটা বাড়ে। সেই জন্য এটা কিন্তু সেন্ট্রাল অ্যাডমিশনও করা যায়, কিন্তু সেক্ষেত্রে তো মানে অনেকের সাথে তোমার একটু কম্পিটিশনটা হাই, বাড়বে। আরো 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 হুম। আরো হাই প্রোফাইল হয়তো ইয়া হয় যে ইনিশিয়াল ইয়াতে বারটা পার করতে আর কি। হুম। আচ্ছা, যাই হোক। আম, আচ্ছা আপু, এখন এই যে আহ, এখন আমরা আপনার ফান্ডিং সম্পর্কে যদি বলি, যে আপনার আপনার টিউশন ফি ওয়েট, রাইট? হুম। তারপরে হচ্ছে আপনার এটার বাইরে আপনার হচ্ছে লিভিং এক্সপেন্স পাচ্ছেন, যেটাকে হুম। বলা হয় এটা কি বলে, স্টিপেন্ড, স্টাইপেন্ড। এটা হ্যাঁ। স্টিপেন্ড পাচ্ছেন। তো এটা আপনি আছেন, আপনার হাজবেন্ড আছে এবং একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? ওর 6.5, মানে 6.5, সিক্স তার মানে ফাইভ স্কুলে থেকে। যাচ্ছে, গ্রেড হুম, ওয়ান হ্যাঁ। এখন না? হ্যাঁ, গ্রেড 1-এ। গ্রেড ওয়ানে তো তাহলে এই যে আপনার যে ফান্ডিং যেটা পাচ্ছেন, এবং আপনি যে শহরে আছেন এখন, ওইটা, উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইউটাতে আছে। তো এই ওখানে আপনার এই যে আপনার আপনার কেমন কমফর্টটা পাচ্ছেন? ইট এনাফ? অর আপনি আপনি ওইটা সম্পর্কে যদি বলেন, যে যেটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি লাইফ লিড করতে পারতেছেন কিনা, ফ্যামিলি, এবং পারলেও সেভ করতে পারতেছেন কিনা কিছু? এটা একটা বিগ কোয়েশ্চেন। আচ্ছা, বলতেছি। ফুল ফান্ডিং এর ক্ষেত্রে আমারটা ফুল ফান্ডেড, মানে ফুল ফান্ডিং বলতে আমরা যা বুঝি ওসব সুবিধা দেয়। তো সেটা হচ্ছে আমাকে টিউশন ফি আমার ওয়েভড, আর হচ্ছে একটা স্টেপেন্ড ওরা দেয়। ওইটা ওরা I-20 যখন দেয়, এখানকার যে কোনো যেখানকারই দিবে ওইখানকার লিভিং কস্টটা ওরা সব অ্যানালাইসিস করে ওরা ওরকম অ্যামাউন্ট দেয়। তো যার কারণে এটা কাভার হয়ে যায়, সমস্যা হয় না। আর আমি কাজ করি আরএ হিসাবে, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো আরএ হিসাবে উইকলি আমার 20 আওয়ার্স কাজ করতে হয়, এটা কাগজে কলমে আর কি। তো এরপরে আর এর বাইরে ওরা ভার্সিটি থেকে হেলথ ইন্স্যুরেন্স কাভার করে। যে কোনো কিছুর আই ডেন্টাল সহ আমাদের ওই ইএমআই এর মাধ্যমে দিতে হয় আই ডেন্টাল, কিন্তু বাকিগুলো কাভার করে হেলথ ইন্স্যুরেন্স। আর বাচ্চার স্কুল, এখানে পাবলিক স্কুলে যায়, পাবলিক স্কুল ফ্রি। ফ্রি এখানে, স্কুল বাসও ফ্রি। সকালে এসে বাসার সামনে থেকে নিয়ে যায়, বিকালে বাসার সামনে দিয়ে যায়, এরকম। আর লিভিং এক্সপেন্স, এইটা ধরো তুমি যদি খুব বেশি ল্যাভিশ লাইফ লিড না করো তাইলে এটা মোর দেন এনাফ যেটা পাই আমরা। আমার যেরকম দেশেও খুব একটা বাইরে যাব, রেস্টুরেন্টে খাবো প্রত্যেক সপ্তাহে, এসব অভ্যাস আমার কখনোই ছিল না। আমি খুবই কিপটা প্রকৃতির মানুষ, মানে যেটা দরকার না সেই খরচ আমি কখনোই করি না। তো আমার হয়ে যায়। এবং তুমি, আমাদের 3 জনের ফ্যামিলি, আমার হাজবেন্ড টানা থাকে না, ও আসা যাওয়াই থাকে। কিন্তু আমার বাসা, আমি 2 বেডরুমের বাসা, মানে 3 জনের ফ্যামিলির বাসা। তো বাসা ভাড়া, গ্রোসারি সব মিলাই সবকিছুতে আরামসে যাওয়ার পরেও উম, মানে সম্ভব তোমার জমানো সম্ভব, যদি তোমার ইচ্ছা থাকে, এক্সট্রা খরচের তোমার স্বভাব না থাকে আর কি। এটা এই জন্য, এই প্রশ্নটা এই জন্য করলাম যে অনেকের এই কোয়েশ্চেনটা থাকে, বিশেষ করে যারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে ফ্যামিলির ফাইন্যান্সিয়ালি দেখা যাচ্ছে অতটা স্ট্রং না। যেমন আমার ক্ষেত্রে আমি একমাত্র আর্নিং মেম্বার। তো হুম। আমি যদি এমন একটা সিচুয়েশনে পড়ি যে আমি নিজে চলতে পারতেছি না, সেক্ষেত্রে আমি দেশে ফ্যামিলি সাপোর্ট দেবো কেমনে? আমি, হুম। অনেকের আছে হচ্ছে জাস্ট নিজেরটা নিজে সামলা, অনেকে আছে দেশে সাপোর্ট দিতে হয়, ছোট হ্যাঁ। ভাই বোন আছে, হ্যাঁ। ফ্যামিলি আছে। আমি বলবো যে অনেকেরই এরকম সিচুয়েশন। বেশিরভাগেরই এরকম মিডল বেশিরভাগই ক্লাস এরকম, থেকে যারা এরকম আসে। হ্যাঁ। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হুম। থেকে আসছে। হ্যাঁ, আমরা আবার রিকানেক্ট করছি। তো যেটা বলতেছিলাম, যে যেহেতু অনেকেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে, নিজেদের ফ্যামিলি দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে দেশে বাবা মা এবং অর্থাৎ ওখানেও ফ্যামিলি সাপোর্ট দিতে হয়। তো এটা পয়েন্ট হচ্ছে, আপনি এখন ডিপেন্ড করা হচ্ছে আপনি কিভাবে লাইফ লিড করতেছেন। আপনি যেটা বললেন, লেভিশ লাইফ লিড করলে দেখা যাচ্ছে ওই যেটা পাচ্ছেন ওইটা এনাফ না। হুম। বাট এটা পয়েন্টটা আপনি এটা যদি এটা ফুল ফান্ডেড হয় তাহলে
সিচুয়েশনটা হচ্ছে এরকম, আপনি ম্যানেজ করতে পারবেন, হুম, নিজে ইয়া করে দেশেও সাপোর্ট দিতে পারবেন, ইটস পসিবল। এবং আম, আপনি এখন 2 বেডরুমের আছেন, তো যদি এমন হয় যে আপনাকে আরো বেশি সাপোর্ট দিতে হচ্ছে দেশে, সেক্ষেত্রে আপনি এটা 1 বেডরুমে নিয়ে আসতে পারেন হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে। অর্থাৎ এদিক ওদিক কম্প্রোমাইজ করে হলেও এটা পসিবল। অর্থাৎ আমি এই জন্যই বলতেছি, এটা সাহসটা দেওয়ার জন্য যে, যে এই যদি এটা যদি মনে মনে হয় যে আমি যদি ওখানে চলে যাই আমি চলবো কেমনে, ফ্যামিলি চলবে কেমনে, আমার বাবা মা চলবে কেমনে, এটা হচ্ছে আপনি যদি ফুল ফান্ডেড ম্যানেজ করতে পারেন তাহলে এটা সম্ভব। এখন হচ্ছে পার্শিয়াল ফান্ডিং এ নিজে চলতে পারবেন কিনা। এখন টিউশন ফি যদি ওয়েব থাকে, পার্শিয়াল ফান্ডেও আমার মনে হয় স্কুইজ করে কোনোভাবে চলা সম্ভব। এবং অনেকে অ্যাকচুয়ালি ওই যে 20 আওয়ার্স বা কি কি যেন কাজ করতে পারে আমি দেখছি। আম, দেখেন ম্যানেজ না, তবে ফুল তোমার ফান্ডেড টিউশন বেস্ট। ফিটা তো হিউজ এখানে। এখন টিউশন ফি যদি ওয়েভ করে দেয়, বাকি খরচ আসলে তোমার উপরে, তুমি কিভাবে চলবা। এখানে যেমন সল্টলেক সিটিতে বাসগুলো খুবই ভালো, পাবলিক ট্রান্সপোর্ট সব ফ্রি, সব জায়গায় তুমি বাসে যাইতে পারবা। তো আমাদের সবাই এবার যেমন হচ্ছে আসছি তো অনেকদিন হয়েছে যে গাড়ি কিনবো কিনা, এখানে সবার যেটা মাস্ট থাকে যে হ্যাঁ গাড়ি কিনবো কিনা। তা আবার প্রথম দিকে আমি ভাবছি হ্যাঁ এইটা, তো পরে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমি বলছি, আমার কাছে মনে হয় না যে গাড়ি থাকলে আমার সুবিধা হইতো, কিন্তু এত জরুরি জিনিস এখনো হয় নাই। এখন গাড়ি হলে তোমার অনেক সুবিধা হবে, কিন্তু খরচও তো তোমার একটু অ্যাড হবে। তো এইটা যেটা একদমই জরুরি জিনিস না যে তোমার কিন্তু মানে একটু, আমার কাছে মনে হয় আর কি একটু কমফোর্ট কম্প্রোমাইজ করা যায় তোমার, মানে ধার দেনায় পড়ার চাইতে। কারণ এখানে তোমার হাতে হঠাৎ করে একটা ঝামেলায় পড়লে কাকে পাবা, সবারই টাই টাই অবস্থা এখানে। এর চেয়ে এগুলার অ্যাভয়েড করা ভালো আর কি, মানে এটা আমার ভিউ। হ্যাঁ সেটাই, অনেকে এই যে আমেরিকা এসে এটা করে ফেলবো, হ্যান ত্যান এগুলো করে ফেলবো, বা এটা কিনে ফেলবো ওটা কিনে ফেলবো। আপনি আগে এসে বুঝেন, সিনিয়রিটি বোঝার চেষ্টা করেন, আপনি দেখেন আপনার ওখানে পাবলিক ট্রান্সপোর্ট কেমন। এবং আপনার যেমন ধরেন আপনার 2টা বাচ্চা আছে, খোদার কথা ছোট হুম বাচ্চা হুম আছে, এবং আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে পাবলিক ট্রান্সপোর্টটা অত ভালো না, সেক্ষেত্রে আপনার হুম তো কিছু করেন না, আপনার গাড়িটা হুম লাগবে। হুম তবে হুম। এমন না যে আপনার গাড়ি ওই যে 50 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, আপনি 5 লাখ টাকা দিয়েও গাড়ি কিনতে পারবেন, এই হ্যাঁ আর কি। সেটা তোমার বেসিক নিড, তোমার নিড ফুলফিল হলে তো হতো, তুমি তো এক্স্যাক্টলি, এখন আর এটা এটা হচ্ছে বড় আপনার। ফ্যাকাল্টি না, তুমি স্টুডেন্ট আলটিমেটলি, তো এটাও এটা অনেকে আর কি। মনে করে যে আমার তো আমেরিকায় গিয়ে গাড়ি কিনতে হবে। আর গাড়ি কিনতে হলেও ইউ ক্যান, ব্যাপারটা হচ্ছে ইউ ইউ হ্যাভ এভরি অপশন। আপনি হুম, আপনার সিচুয়েশন অনুযায়ী ম্যানেজ করতে পারবেন এইভাবে যে আপনি 5 লাখ টাকা দিয়েও, মানে বাংলাদেশি টাকা 5 লাখ টাকা দিয়েও গাড়ি নিতে পারবেন, 50 লাখ টাকা দিয়েও গাড়ি নিতে পারবেন, 1 কোটি টাকা দিয়েও গাড়ি কিনতে পারবেন। হুম। সবকিছু পসিবল। তবে ওই যে হেলথ ইন্স্যুরেন্স বা এগুলা হ্যাঁ ওগুলো জরুরি জিনিস, এগুলা তোমার ওগুলা কোনটা ওগুলাতে টাকা খরচ হয়। প্রায়োরিটি লিস্ট তোমাকে সেট করতে হবে আর কি, যেটা কোনটা তোমার সবচেয়ে জরুরি ব্যাপার, Right, যেটা ছাড়া right, হবে এই আর কি। right. আচ্ছা আপু, তারপরে হচ্ছে আম, এখন আপনি তো কটা সেমিস্টার করলেন বললেন? 2টা সেমিস্টার থার্ড শেষ করলেন সেমিস্টার চলতেছে জানুয়ারি এখন। থেকে শুরু হ্যাঁ, করলে, তাহলে 2টা সেমিস্টার শেষ, থার্ড হ্যাঁ সেমিস্টারটা থার্ড শুরু করছেন। সেমিস্টার চলতেছে। তো এখন আম, কি রিলেটেড কোর্স করছেন যদি একটু বলেন, এবং সেগুলোর ডিফিকাল্টি লেভেল কেমন, মোড অফ ডেলিভারি, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের এমবিবিএস বা মাস্টার্স এর লেভেল চিন্তা করেন সে তুলনায় এখানে কি ডিফারেন্স বা কি স্ট্রাগল বা কি, বলেন আপনি আপনার মতো করে। ডিফারেন্স সবচাইতে বেশি যেটা সেটা হচ্ছে মেন্টর মেন্টি রিলেশনশিপ সবচেয়ে বড় ডিফারেন্স এখানে। ক্লাসরুম এনভায়রনমেন্ট তো স্প্রিং এর মানে শুরুর দিকে যে কোর্সগুলো নিছে এগুলো কাইন্ড অফ আমার ব্যাকগ্রাউন্ডের মাস্টার্স এর কোর্সগুলোর মতোই ছিল। ওগুলো এত বেশি ডিফিকাল্ট ছিল না, কিন্তু সামারের কিছু কোর্স ছিল, এখন যেগুলো কোর্স নিয়েছি ডেটা অ্যানালাইসিসের কিছু অ্যাডভান্স কোর্স আমাকে নেওয়া লাগতেছে। তো এগুলা স্বাভাবিকভাবে শিখতেছি, একটু ডিফিকাল্ট লাগে আবার শিখি ওরকম। আমি বলবো তোমার, ধরো ক্লাসরুমের কথা বলবো, আমাদের ওইখানে আহ, ধরো যে তোমার টিচার বা যার আন্ডারে তুমি আসো তাকে একটা প্রশ্ন করতে হলে তোমার অনেক সাহস গেইন করতে হয় যে এটা পার্সোনালি নিবে নাকি নিবে, যেটা এখানে একদমই হয় না। এখানে একদম স্প্রিং সেমিস্টার আমি খুব চুপচাপ থাকতাম এবং দেখতাম যে ওরা ক্লাসরুমে তো খাওয়া দাওয়া করে, এটা খাচ্ছে, ক্লাস করতেছে, টিচারের সাথে মজা করতেছে, এগুলা হাফ এগুলা হাফ প্যান্ট পরেও চলে যায়। হ্যাঁ, টিচার নিজেই হাফ প্যান্ট পরে আসে, স্টুডেন্টরা তো আসে, আমি এটার কথাই বললাম। মানে খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এখানে তুমি যে কোনো কোশ্চেন করতে পারবে, এবং তুমি এই কোশ্চেনটা কেন করলা, এবং এই ধরো একটা তুমি খুবই বেসিক প্রশ্ন করলা যেটা নলেজে এই স্টেজে তোমার থাকা উচিত কিন্তু তোমার নাই, সেই প্রশ্নের জন্য কেউ তোমাকে ওখানে হিমিলিয়েট করবে না, ক্লাসে কখনোই করবে না। এবং
খুব সুন্দর করে আমি দেখি ওরা খুব ম্যানেজ করে নেয়। যেমন স্প্রিং সেমিস্টারে আমি কোনো প্রশ্ন করতে খুবই ভয় পাইতাম, আমি খুবই মুখ চোরা হয়ে বসে থাকতাম, আমার কাছে প্রশ্ন আসলেও মনে হতো এটা কি করা উচিত হবে, এটা মনে হয় ওরা সবাই জানে, আমি জানি না। পরে স্প্রিং এর শেষের দিকে একটা ফাইনাল প্রেজেন্টেশন দিতে হয় না যে কোনো কোর্সের, তা তখন আমার কাছে মনে হলো সেদিন যে আমি আজকে প্রথম দিব প্রেজেন্টেশন, মানে প্রথমেই আমি যাব, তাইলে আমার ওই ভয়টাকে, কারণ সবারটা দেখতে দেখতে একটু ভয় লাগতে থাকে, আমি তো এটা করি না, আমি তো এটা করি না, এরকম মনে হয়। তা আমি দিছি, উনি খুবই প্রশংসা করছে, এবং আমাদেরকে যে ফিডব্যাক দেয় সেই ফিডব্যাকটাতে উনি মানে খুব সুন্দর করে লিখছে যে আমার কার্ভটা উনি মানে গ্রাফটা উনি দেখছে যে আমি শুরু থেকে একদম সেমিস্টারের শেষে যে আমি কিরকম মুখ চোরা ছিলাম, এবং শেষ দিন আমি প্রথমে প্রেজেন্টেশন দেওয়ার ডিসিশন নিছি, মানে এই যে অ্যাডাপ্টেশনটা উনি এটা অনেক প্রশংসা করছে। এবং উনি শুধু ওইখানে প্রশংসা করেন, উনি আমার পিএর কাছে এসে অনেক প্রশংসা করছে, যেটা খুব ভালো হয়েছে আর কি। উনি মাঝে মধ্যে বকাঝকা দিলে তখন ইয়ে হয়। ক্লাসরুম এনভায়রনমেন্টের কথা। আরেকটা হচ্ছে কোর্স ওয়ার্ক। এখানে এইখানে একদম ধরে ধরে ধরো আমার কুইজ বা অ্যাসাইনমেন্ট থাকে এক টপিকের উপর, সেই টপিক হুবহু ক্লাসে কেউ তোমাকে পড়ায় দিবে না, সেটার একটা বেসিক তোমার ডিসকাশন টাইপের ক্লাস হবে, উনি একটা প্রেজেন্টেশন রাখে ঠিক আছে, কিন্তু সেই প্রেজেন্টেশন ধরে হুবহু কখনোই পড়ায় না। ক্লাসে প্রচুর ডিসকাস হয়, মানে একটা তোমাকে তো প্রি রিডিং দিবে ক্লাসের আগে, তো সেইটার রিলেটেড অনেকগুলা আর্টিকেল থাকে যে হয়তো এটা পড়ো বা তুমি নিজে বের করে পড়ে আসবা, তো ওগুলা নিয়ে প্রচুর ডিসকাস করতে হয় যে এটার এই মেথোডোলজি দেখে আমার কাছে এই মনে হয়েছে, এই জিনিসটা আমি বুঝি না, বা এটা এরকম করলো না কেন। মানে প্রচুর ব্রেনস্টর্মিং তোমাকে ক্লাসে করতে হয়, যেটা খুব জরুরি জিনিস তোমার শেখার জন্য, যে কেউ একজন তোমাকে স্পুন ফিডিং করবে, তুমি ওইটা শিখে পরীক্ষায় লিখে দিয়ে আসলে, এই টাইপের কোনো মানে কোনো সুযোগই নাই। তোমাকে নিজেই শিখতে হবে, অ্যাসাইনমেন্টে সেটা রিফ্লেক্ট করতেই হবে আলটিমেটলি। আর এখানে তো আলটিমেটলি ধরো তোমার সিজিপিএ এর ওই ফান্ডিং এর জন্য একটা নির্দিষ্ট সিজিপিএ তোমাকে সবসময় এটা রাখতে হয়। আর এখানে এই গ্রেড শুরু হয় 90-র উপরে, তো এখানে 87 পাইলেও তুমি বি গ্রেড। তো যার কারণে তোমার আসলে ওইটা সারাক্ষণ তোমাকে প্রমাণ করতে হবে, কোনো আদারওয়াইজ কোনো অপশন নেই, কোনো শর্টকাট ওই এখানে আমি অন্তত পক্ষে দেখি না আর কি এই। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। উনি মেন্টর মেন্টি অর্থাৎ টিচার স্টুডেন্ট হ্যাঁ, রিলেশনশিপটা ফুটাই তুলছে এখানে। প্রশ্ন করলে যে অপমান করা বা ভয় থাকা, ওইটা ওটা নাই, ওই কালচারটা খুবই কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্টস হতে পারে, বাট ইন জেনারেল খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবং আরেকটা বলি যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে পিডিএফ বা পাওয়ার পয়েন্ট আগে দিয়ে দেয়? এটা অবশ্যই আমাদের তো একটা প্ল্যাটফর্ম থাকে ক্যানভাস, আমাদের এটা তো ক্যানভাসের প্রত্যেকটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা ইয়ে আছে। তো ওইখানেই মোটামুটি ওনাদের যদি স্লাইডটা প্রিপেয়ার থাকে, ওনারা অ্যাডভান্স অনেক আগেই আপলোড করে রাখে এই ক্লাসে তুমি এই রিলেটেড এই আর্টিকেলগুলো পড়ে মানে এটা নিয়ে আমরা আলোচনা করব। আর ওনার পাওয়ার পয়েন্ট তো থাকেই আপলোড, আর যদি তোমার দরকার হইলো চাও এটা দেয়। আরেকটা হচ্ছে যে এইগুলা পরীক্ষাগুলা বেশিরভাগই ওপেন বুক এক্সাম হয় এখানে। আমি মানে যা দিছি মোটামুটি ওপেন বুকে দিছি, খুবই কিন্তু ওপেন বুক খুবই হওয়ার ইম্পর্টেন্ট পরেও আপু, তো এটা খুব এটা একটু খবর ভালো হয়ে করে যায় এক্সপ্লেন আর কি। করেন। পরীক্ষা কিভাবে দেন? এটা একটু পরীক্ষা এক্সপ্লেন করেন। হচ্ছে আমাদের যে মানে আমাদের ভার্সিটির একটা ভিপিএন নেটওয়ার্ক আছে, ওটাতে কানেক্টেড থাকতে হয়। তো চ্যাট জিপিটি টিপিটি তো সবাই ইউজ করে, কিন্তু ভিপিএন কানেক্টেড থাকলে ওইটাতে আর আমরা কেউ ঢোকার তো প্রশ্নই আসে না। তো সেটা আমরা যেহেতু টপিক আগে থেকে জানি, তা আমরা একটু প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু পরীক্ষা ক্লাসরুমে হচ্ছে ওনার যে ম্যাটেরিয়ালস গুলো সবই ওপেন থাকে, উনি যদি কোনো বইয়ের চ্যাপ্টার আপলোড দেয় সেটাও থাকে, ওনার পাওয়ার পয়েন্ট থাকে, যা 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 ম্যাটেরিয়ালস ক্লাসে পড়েছে সবই থাকে। অ্যাসাইনমেন্ট শুরু হলে কোশ্চেন আমরা ওইখান থেকে ওই নির্দিষ্ট টাইমে ওগুলা দেখে পড়ে পড়ে দিই আর কি। তো কিন্তু শুনতে খুব ইজি লাগলো, ঘটনা আসলে অতটা তার ইজি না। মানে কি, তার মানে আপনি চাইলে আপনি নকল করবেন কি, আপনাকে দিয়ে দিল সামনে, এবার করো তুমি। সবই দিয়ে দেয়, অর্থাৎ material সব অর্থাৎ থাকে। প্রশ্নগুলো তাকে হচ্ছে ক্রিটিক্যালি, আপনাকে সেটাই। ক্রিটিক্যাল রিজন, আপনার কাছে সব ইনফরমেশন আছে, হ্যাঁ। আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। লেকচারে যেগুলো নেওয়া হয়েছে পাওয়ার পয়েন্ট সামনে খোলাও থাকবে, সমস্যা নাই। হুম। কিন্তু ওখানে যে সূত্রের কথা বলুক বা যে কোনো কনসেপ্টের কথা বলুক, যে কোনো পাথওয়ের কথা বলুক, হুম। কিছু একটা দেয়া থাকবে। কিন্তু এমন বলবে না যে সরাসরি কোয়েশ্চেন করবে না যে এটা ডিফাইন করো বা এটার পাথওয়েটা লিখো, এরকম না। ওই রিলেটেড একটা রিয়েল হয়তো একটা প্রবলেম বা একটু সিমুলেটেড প্রবলেম দেবে,
হুম। সেটাকে সলভ করতে বলবে, ওইটাকে অ্যাপ্লাই করে, এই তো আপনার কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে তোমাকে, এবং অ্যাপ্লাই করতে তুমি হবে। তো ধরো সেই পরীক্ষা তো রিটেনও হইতে পারে, কুইজ হইতে পারে, অথবা প্রেজেন্টেশন হইতে পারে। প্রেজেন্টেশনে কোশ্চেন আনসার সেশনটা অনেক লং থাকে। ধরো তোমার প্রেজেন্টেশন যদি 15 মিনিটের হয়, তোমার কোশ্চেন আনসারে 1 ঘন্টাও পার হইতে পারে। সেইখানে কিন্তু কেউ তোমাকে বলবে না যে তুমি এইটা দেখাইলা কেন, বা এই এই যে তুমি কোশ্চেন রিসার্চ কোশ্চেন এটা দাঁড় করাইছো, সেটা তো মেথোডোলজি তোমার ওইটা চুজ করা উচিত ছিল। এই উচিত ছিল টাইপের তোমার উপরে কেউ চাপাই দেবে না, তোমাকে এক্সপ্লেন করতে বলবে যে তুমি কি ভেবে এটা চুজ করছো। তখন এটার একটা কোশ্চেন কাউন্টার কোশ্চেন আসে, এবং যদি সব মিলে দাঁড় করায় যে তুমি ডিফেন্ড করতে পারো যে তোমারটাই ঠিক আছে বা তোমার এটা লজিক্যাল, তাহলে তো কাজ যদি রিভাইজ করতে হয় তাহলে একটা বলে দেয় তুমি এটা রিভাইজ করে আরেকবার সাবমিট করো। কিন্তু তোমাকে মানে অপমান করার কোনো সুযোগ নেই আর কি, যেটার ভয়ে আমরা সবসময় থাকি, হুম। এই আর হ্যাঁ, কি। খুব খুব ইম্পর্টেন্ট তো। তাহলে আশা করি আমাদেরও অনেক টিচার আছে যারা এরকম ইন্টারেক্টিভ ওয়েতে এবং খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল। স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে হ্যাঁ। স্টুডেন্টের গলা হাত দিয়ে হাঁটা না। না, স্টুডেন্ট না। ফ্রেন্ডলি মানে হচ্ছে স্টুডেন্টকে এই সাহসটা দেয়া যে হুম। সে কোয়েশ্চেন করবে, এটাই তার কাজ। এবং আমার কাজ হচ্ছে সেটাকে এক্সপ্লেন করা বা গাইড করা, আমার জাজমেন্টটা দেয়া, এবং রাইট ওয়ে যে আমি বলে যাবে ইউ আর রং, এটা হুম। না করে বরং এটাকে আরো বেটার ওয়েতে যে ডিল করা যায়, হুম। ভুলটাকে যে ভুল না বলেও বলা যায়, যে অন্যভাবে ডিল করা যায়, তো এইটা আশা করি আমাদের অনেক টিচার আমরা এরকম দেখছি, আশা করি এটা আরো ওয়াইড না, স্প্রেড হ্যাঁ, হবে আর কি। অনেক টিচার আমরা দেখছি। এবং আমি প্রথমবার অ্যাপ্লাই করার সময় যখন আমার এলওয়ারের কথা আসছে, সিএমসি থেকে আমি বের হওয়ার পরে তার ঢুকি না, কারোর সাথে আসলে ভাবে কানেকশনও ছিল না। কিন্তু ওই যে একটা টিচার একটু সহমর্মী ছিল, কোনো টিচার এভাবে বুঝছে আমাকে, আমি কিন্তু যত বছরই পার হোক স্যারকে কিন্তু স্যার বা ম্যাডামকে আমি অ্যাপ্রোচ করতে পারছি। এটা টিচার হিসেবে খুবই একটা জরুরি ব্যাপার, যে তুমি যখন যেখানে যত বছর পরেই যাও, তোমার মেন্টি বা তোমার স্টুডেন্ট যেন তোমাকে অ্যাপ্রোচ করতে পারে। মানে টিচিং জব এটা আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্ব আর কি। এই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ টিচার আমাদের, আমরা যারা টিচিং প্রফেশনে আসবে বা আছেন, স্টুডেন্টরা হচ্ছে টিচারদের কাছে তো আমানত, তাই না? তো এইটা হুম। তাদেরকে এমন না যে আমার সে স্টুডেন্ট ছিল বের হয়ে গেল আমার দায়িত্ব শেষ, তা না, এটা যে কোনো সময় আসবে, যে কোনো সময় এলওয়ারের জন্য আসবে, অ্যাডভাইসের জন্য আসবে। হুম। তো আমাদের অনেক টিচাররা আমার সাথে, আমার অনেক টিচার এখনো খুব ভালো সম্পর্ক, এবং এখনো এলওয়ার চাইলে যে কোনো সময় এখনো হুম। দেয়, হুম। একদম চোখ বন্ধ করে দিয়ে দেয়। তো সেই রকম টিচার অনেক আছে, আশা করি আমরা আরো পাবো আর কি। এবং নতুন হ্যাঁ। যারা টিচিং প্রফেশনে আসতেছে, ওদের মধ্যে এই জিনিসটা, এই ফ্রেন্ডলি অ্যাটিটিউডটা যেন হুম। যেন থাকে এবং গ্রো করে, হুম। হয়তো আরো আরো বেশি বেশি পরিবারে যেন আসে, স্টুডেন্টরা যেন সাহসটা ফিল করে আর কি, একটু আপন মনে করতে পারে। এবং এটা আসলে এটা দরকার, কারণ এই 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 রিলেশনটা না থাকলে এটা আসলে টক্সিক হয়ে যায় আর কি, মানে মনে হয় যে কি টক্সিক হয়ে যায়। করতেছি। আর স্টুডেন্টের লাইফে একজন ভালো টিচারের ইম্প্যাক্ট অনেক। তোমার মানে তুমি স্টুডেন্টের মেমোরিতে কেমন ভাবে থেকে যাচ্ছ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, আমার কাছে বড় ব্যাপার যে তুমি মানে কিভাবে থাকতেছো, এই আর কি। আম, তাইলে আমরা ওইটা জানলাম। এখন বলেন আপনি, আপু, এই যে তো পড়াশোনা, তারপরে রিসার্চ চিন্তা ভাবনা করতেছেন, কি করবেন না করবেন এগুলো নিয়ে টেনশনে আছেন, যে থিসিস কি হবে না হবে, এখন এগুলোর পাশাপাশি আপনি ফ্যামিলি, বাচ্চা টাচ্চা কিভাবে সামলান? বাচ্চা বলতে কারণ এখানে। আমাদের অনেকেরই যারা এরকম আগ্রহী, তাদের হ্যাঁ, অনেকে হ্যাঁ। তো এরকম হ্যাঁ, মেরিড বাচ্চা থাকে আছে। যারা বাচ্চা নিয়ে আসে। সুতরাং এই জায়গাটা, এটা প্র্যাকটিক্যালি আপনি আসলে কিভাবে ডিল করতেছেন? এইখানে ধরো 6 মাস যখন আমার বাচ্চার বাবা থাকে তখন আমার এত কিছু তাকানো লাগে না, কিন্তু বাকি 6 মাস মানে এটা বলার মতো না যে কি যায় আমার উপর দিয়ে। তো এইখানে স্কুল যদি খোলা থাকে, মানে সামারে তো একটা লং ব্রেক দেয় ওদের, তখন যদি তোমার কাজ থাকে বা তুমি কোর্স নাও বা রিসার্চের কাজ তো থাকেই, তো তখন হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আদারওয়াইজ ধরো বাচ্চা যদি স্কুল গোয়িং হয় তাহলে সকালে অ্যাভারেজে 7:30 থেকে 7টা বা 8টার ভিতরে স্কুলে চলে যাবে, বিকালে 3টা 2:30 এই টাইমে শেষ হয়। তো আমি এক এক সময় মানে কোনো ফিক্সড মেথড আমার নাই, যখন যেরকম আমি ওইভাবে ম্যানেজ করছি। যেমন স্প্রিংয়ে আমি ক্লাসগুলো সিলেক্ট করছি 2টার ভিতরে, সকালের দিকে ক্লাস সিলেক্ট করছি আমি 2টার ভিতরে শেষ হয়ে যাবে, আমি এসে বাচ্চাকে রিসিভ করব, কারণ তখন এখানে আমার এত পরিচিত লোক তেমন কেউ ছিল না, মাত্র আসছি। সামারে এখানে আমার বাংলাদেশি কমিউনিটির মানে অনেক নেইবার আছে, মানে খুবই হেল্পফুল, ওনাদের হেল্প ছাড়া আমার এখানে সার্ভাইভ করা
কষ্ট হয়ে যেত। বিশেষ করে আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আমার একটু তোমাদের ব্যাচ করসপন্ডিং একটা ইয়ে আছে আমার, তো কলিগ আছে, মানে ও ও যে কি করছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর বাচ্চা আমার সেম এজের। তো সবসময় আমি আমার যখন পিআই ডাকতো বা আমার যে কোনো কাজে থাকতে হইতো, ক্লাসে হইতো, ওকে আমি আগে বলে রাখতাম, হয় ওর বাসায় রাখতো বা এসে, মানে ও সামহাও ম্যানেজ করতো। সেম আমার একদম নেক্সট ডোর নেইবার, যে ও নেপালি ফ্যামিলি, ওর সাথেও আমার রিলেশন ভালো। ও ও সাপোর্ট দিছে, ওরও দরকার হইলো, মানে এটা ভাইস ভার্সা, এক এক পাশে না, যেহেতু সবাই স্টুডেন্ট। তো এইখানে তোমার আহ, মানে রিলেশন সবার সাথে ভালো, সবার সাথে দরকার না এটা মানে তেল দেয়া না, কিন্তু গুড রিলেশন রাখাটা নেবারদের সাথে খুবই জরুরি জিনিস তোমার। কারণ এইখানে এরাই তোমার সোসাইটি, এরাই সব, এরাই ফ্যামিলি। এটা একটা ব্যাপার। আর খুব বেসিক জিনিস গ্রোসারির কথা বলি, গ্রোসারির ক্ষেত্রে এইখানে অন্যান্য বড় সিটির মতো সল্টলেক সিটিতে অনেকগুলো শপ আছে, এরকম না, যেগুলো আছে হালালের দোকান অনেক দূরে দূরে। তো আমি এরকম আমার নেইবার যারা এইভাবে নেয় ওনাদের সাথে ওইভাবে কথা বলে রাখছি, ওনারা যাওয়ার সময় হয়তো আমাকে নিয়ে যায়, বা ওনারা যখন যায় তখন আমি আমার লিস্ট দিয়ে দিই, যদি পসিবল হয় নিয়ে আসে, অথবা অনলাইনে অর্ডার করে দিই, এইভাবে ডিসিশন নিছি। আর বাচ্চার ক্ষেত্রে যেহেতু হাফ বছর বাচ্চার বাবাও থাকতেছে না, তো প্যারেন্টিং তো খুব জরুরি জিনিস এখন। আমি তো বাচ্চাকে স্ক্রিন টাইমটাও আমাকে মনিটর করতে হবে, বাইরে খেলতে হইলে ওখানে উপস্থিত থাকতে হবে। তো ওই ব্যালেন্সের জায়গাটা আসলে খুব মাথা খাটাই করতে হয়। তুমি নিজে এলোমেলো চললে ওইটা তুমি পারবা না, তোমাকে নিজে অর্গানাইজ থাকতে হবে, তোমার মাথার ভেতরে ডেইলি লাইফের প্ল্যান ঠিক রাখতে হবে, রাত্রে ঘুমানোর সময় কালকে আমার এই এই কাজ, এই রুটিন। এইটা ছাড়া মানে হুট করে সকালে উঠে আমি দিন শুরু করে ফেললাম, খুবই ডিজাস্টার হয় আর কি তখন। তা আমার কাছে মনে হয় যে প্রপার টু ডু প্ল্যান থাকাটা তোমার খুব জরুরি ডেইলি, যে কি লাগবে বা কিভাবে তুমি সারাদিন সেট করবা এটা, এই। হ্যাঁ। এটা এটা আসলে খুবই মানে লাইফ রিলেটেড আর কি, একদম হ্যাঁ। প্র্যাকটিক্যাল বিষয়, যেটা ফেস করতে, বিশেষ করে যাদের বাচ্চা আছে। এখন হুম আপনি হুম। একা হলে বা জাস্ট কাপল, বাচ্চা টাচ্চা নাই, হ্যাঁ হ্যাঁ। সেটা ডিফারেন্ট সিনারিও। আপনি এক এক বেডরুমের বাসায় থাকলে নাকি দুই বেডরুম নিলেন নাকি কি কয়টায় ঘুম থেকে উঠলেন, ডাজন্ট ম্যাটার আসলে। এটা একটা ব্যাচেলর লাইফ লিড করার মতো। বাট আপনার যখন বাচ্চা থাকবে, আপনার বাচ্চাকে ঠিক করার আগে আগে আপনাকে ঠিক হতে হবে, এটা হচ্ছে মূল হ্যাঁ জিনিস। হ্যাঁ, এবং বাচ্চাকে পুরাটা ঠিক হওয়ার আগে তোমাকে ঠিক হইতে হবে, নাইলে হ্যাঁ, কিন্তু তুমি কিছুই পারবে না, সবই সেটাই সেটাই ডিজাস্টার হবে সেটাই এটা। সুতরাং ওই যে, এবং মাল্টিটাস্কিং হতে হবে যে হুম আমার এদিকে বাজার কখন লাগতেছে, আমি এই যে মেনটেন করেন, হয়তো হয়তো নিজে যাইতে হবে, অথবা নিজে না পারলে এই যে, এই জন্য আপু যেটা বললেন যে কমিউনিটি রিলেশনটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। এবং এটা খুবই হেল্পফুল, এমন না যে এটা আপনি আপনি আজকে ওরা আপনাকে হেল্প করতেছে, আপনি এক সময় গিয়ে এইটা আবার আপনার জুনিয়র যখন অন্য কেউ বা আপনার যখন আরেকজন আসবে, তখন আপনি এইভাবেই হেল্প করবেন। সেটা হুম হচ্ছে আমার এখানেও সেম। আমার যখন আমি যখন প্রথম আসছি, গাড়ি নাই, তখন হচ্ছে যেটা করতাম যে ওটা রাইড শেয়ারিং বলা হয়, একসাথে হুম যেতাম, অথবা ওদেরকে বলে দিতাম যে আমার এই জিনিসটা লাগবে, এবং ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ তৈরি হয় যেখানে হুম হুম এরকম ইনফর্ম করা যায় যে হুম আমরা 10 জন মিলে একটা গ্রুপ করলো, 5 জন মিলে একটা গ্রুপ করলো, আমরা আজকে যাচ্ছি, যে কেউ যেতে চলে আসো, অথবা কিছু লাগলে বলে দাও। তো হুম ওরা নিয়ে আসে, অথবা এই যে অনলাইনে অর্ডার দেওয়া যায়, সাবস্ক্রিপশন হুম নেওয়া যায়, যদি একটু টাকা খরচ হয়। হুম বিভিন্ন ওয়ে আছে এবং ম্যানেজ করে, যে আপনি একা না অ্যাকচুয়ালি। আপনি হুম বিশেষ করে যদি একটু একটু এমন একটা শহরে আসতে পারেন যেখানে এরকম মোটামুটি একটা আমাদের ওই এশিয়ান একটা কমিউনিটি আছে, এরকম যদি কোথাও আসতে পারেন, তখন এটা হেল্পফুল হয়। নেপালি হুম আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে আমরা শুধু মনে করি যে ইন্ডিয়া পাকিস্তান মনে হয় না, এখানে নেপাল থেকে আসে, চায়না থেকে আসে, জাপান থেকে কিছু আসে, কোরিয়া থেকে আসে, প্রচুর একটা 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 ভালো একটা মাল্টিকালচারাল বা মাল্টি ন্যাশনাল একটা কমিউনিটি গ্রো করে। সুতরাং এদের সাথে, প্রত্যেকের সাথে, সবার সাথে ভালো রিলেশন হবে না, আপনি যখন মিশতে থাকবেন আপনি আপনার মাইন্ডসেট আপনার মতো করে লোক পেয়ে যাবেন। একটা 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 ইয়া গ্রো করবেন, যে বাচ্চারা ধরেন বার্থডে যদি আপনারা পালন করেন, বার্থডেতে ইনভাইট করলেন, তার বার্থডেতে গেলেন, অথবা পার্কে একসাথে গেলেন ঘুরতে, হুম। এরকম করে করে একটা যদি মোটামুটি একটা রিলেশনশিপ গড়ে ওঠে, তখন হ্যাঁ, ওইভাবে গুড, হেল্প করা সবার যায়। সাথে তোমার এটা, আর এটা এরা তো আলটিমেটলি সবাই তোমার কলিগ আসলে। এটা তুমি ভালো থাকতে হইলে তোমার ভালো সম্পর্ক রাখতে হবে সবার সাথে। এইটা মানে এটা না যে তোমার কারোর সাথে কেউ তোমার মেন্টাল হেলথ হ্যাম্পার করতেছে বা ভালো লাগতেছে না বা তোমার এথিক্সের সাথে যাচ্ছে না, এরকম কারোর সাথে তোমার চলতে হবে, কিন্তু ওভারঅল মানে আইসোলেটেড থাকাটা খুব বাজে জিনিস আর কি, বাইরে থাকলে, এই আর কি।
আপু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আপনারও ক্লাস আছে একটু পরে। আপনি এখন যদি অনেক ধন্যবাদ আপনার, আসলে অনেক কথা শুনলাম এবং গল্পের ছলে এবং বাস্তব জিনিসগুলো যেন তুলে আনতে পারি সেটা চেষ্টা করছি। লাস্টে এখন যদি বলেন যে আপনি আসলে এখন ধরেন যারা এমবিবিএস বা বিডিএস স্টুডেন্ট আছে এখন এই মুহূর্তে, আর যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন, এবং যারা একটু সময় পারে গেছে, 5-10 বছর হয়ে গেছে আমাদের মতো কিন্তু এখনো ধরেন এই ট্র্যাকে আসে নাই, তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন, যদি আপনি দুইটাই বলেন আলাদা আলাদা ভাবে। গ্রসলি অ্যাডভাইস হচ্ছে, ধরো তুমি পাশ করার পরে তোমার সামনে অনেকগুলা রাস্তা থাকবে, তুমি কি চুজ করবে এটা কিন্তু তোমার উপরে। সব রাস্তাই ভালো যদি তুমি কনসিস্টেন্ট থাকো। তোমার মনে নাই হয়তো, কিন্তু তোমার সাথে আমার ইন্টার্নশিপের সময় একটা ঘটনা মনে আছে। আমি ইন্টার্নশিপের লাস্টের দিকে ক্লিনিকে ডিউটি করতাম। তো একদিন রিপ্লেসমেন্টের দরকার ছিল, তখন মেডিসিন ওয়ার্ডে তুমি ছিলা কিছুদিন আমার সাথে। তোমাকে বলছিলাম তুমি জানি ডিউটিটা করবে নাকি, তখন তুমি কিন্তু আমাকে একদম ক্লিয়ারলি বলছিলা যে আপু করবো না, আমার ক্লিনিকে ডিউটি করার কোনো ইচ্ছা নাই। তখন বলছিল যে আপু এখানে আমরা যেরকম স্বাধীনভাবে কাজ করতে পারি নিজের ওয়ার্ডে, ওইখানে আরেকজনের মানে ওরা খুব ইয়ে নাই, তোমার ডিগনিটি নাই। তা আমি খুব অবাক হয়েছিলাম, কারণ ইন্টার্নশিপের সময় তো এগুলাই, কে ডিউটি, খ্যাপ ম্যানেজ করা, এগুলা কিন্তু খুব ফোকাস থাকে, কেউ আসল কথাটা কেউ বলে না। আমার কাছে খুবই ভালো লাগছিল এবং খুব ইয়ে হয়েছে, আমি বলছি, মানে এত একদম ফোকাস যে তুমি করবা না, কারণ এটার রিজনেই। তো ওইটা দিয়ে বলি যে তোমার যদি প্যাশন থাকে, এখন কিন্তু এখনকার দুনিয়ায় তোমার যে কোনো টপিক নিয়ে রাস্তা বাইর করা খুব ইজি, অনেক রিসোর্স অ্যাভেলেবল। তো তুমি যদি ভাবো যে তুমি এই ট্র্যাকে যাবা, তুমি মেডিসিনে ক্যারিয়ার করবা, তুমি এমআরসিপি করবা বা এমআরসিএম করবা, ইমার্জেন্সি মেডিসিনে অনেক কিছুই আছে। তো তুমি ওইভাবে ফোকাস থাকবা, ওই লাইনে যারা আগাইছে তাদেরকেই নক দিবা, পাশে বন্ধু বান্ধবের বিসিএস হয়ে যাবে, এফসিপিএস হয়ে যাবে, বিদেশ চলে যাবে, অনেক কিছু হয়ে যাবে। তাকায়ও না, আসলে তোমার রাস্তা তোমার। এটা একটা কথা। আর্লি স্টার্ট করাটা খুব জরুরি, কারণ আমরা যারা ধরো এই স্টেজে এসে স্টার্ট করছে, অনেক রেসপন্সিবিলিটি, অনেক, ওইখানের ভেতর দিয়ে আবার পড়াশোনার টাইম বের করতে হয়। তো এইটা আসলে খুবই খুবই চ্যালেঞ্জিং। তো তুমি যদি জানো যে তুমি কি করতে চাও এবং কোথায় যেতে চাও, আর্লি স্টার্ট করবে, এটা হচ্ছে কি এক নম্বরের। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে সবচাইতে জরুরি জিনিস, যে লেগে থাকতে হবে। লেগে থাকার কোনো বিকল্প নাই, কোনো নাই মানে কোনো নাই, এটার কোনো বিকল্প নাই। লেগে থাকতে হবে। মানুষ তোমাকে পথ দেখাইতে পারবে, হেল্প করতে পারবে, তোমাকে কিছু টিপস দিতে পারবে, কিন্তু তোমার রাস্তা তোমাকে তৈরি করতে হবে। এটা এটা হচ্ছে আর্লি যারা স্টার্ট করতেছে তাদের জন্য, যে আর্লি স্টার্ট করে ফেলতে, যেটা করতে চায় সেটা, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, কনসেন্ট্রেটেড হয়ে লেগে থাকতে হবে, আর বাকিগুলো এমনিই হয়ে যায়। এইটা। আর যারা আমার মতো বুড়া বয়সে আসে তাদের জন্য আহ, আমার ক্ষেত্রে আমার কোনো আফসোস নেই, এই কারণে, কারণ আমি শুরু থেকে যা চাইছি, আমার হাতে রিসোর্স ছিল না, আমি কিন্তু অন্য কিছুর পিছনে দৌড়াই নাই কখনো। তো যেভাবেই হোক, সংসার একটা সেটেল পর্যায়ে এনে, চাকরি বাকরি একটা সেটেল পর্যায়ে এনে, ফিনান্সিয়াল কন্ডিশন একটা সেটেল পর্যায়ে এনে, আমার ডিসিশন ছিল, আমার প্রায়োরিটি ছিল আমি তারপরে আসবো। আমি মানে সবকিছু, কার কার কি প্রায়োরিটি সেটা তার তার তারা আমার মতো স্টেজে আসতে চান, তাদের হচ্ছে মানে ওই মানসিক প্রস্তুতিটা থাকতে হবে। দেখি যে সিঙ্গেল যারা আছে তারা অন্যভাবে এখানে লাইফ এনজয় করে, তারা অনেক ট্যুর দিতে পারে, অনেক ট্রাভেল করতে পারে, হুটহাট বের হয়ে যেতে পারবে পারে। এইটা আপনার অপশন থাকবে না এত ভেন্ট আউটের, কারণ বাচ্চা থাকবে, সংসার থাকবে, হিউজ রেসপন্সিবিলিটি থাকবে। এটার প্রতি আরেকটা হচ্ছে যে এখানে আসতে হইলে তোমার ফিনান্সিয়াল একটা বেস রেডি করে আসাটা জরুরি, যদি তোমার বাচ্চা থাকে। কারণ সব জায়গায় তোমাকে ডিপেন্ডেন্টের হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ দিবে না। তারপরে ধরো তোমার ফান্ডিং সিচুয়েশনের তো এখন খুব টার্মোয়েল যাচ্ছে, যে কোনো কিছু যে কোনো সময় হইতে পারে, তোমার ইমার্জেন্সিতে তোমার দেশে যাইতে পারে, ফ্যামিলি তোমার ওইখানে, একটা ব্যাকআপ রেডি রাখা ভালো। এই আর কি, আমার কাছে এটা মনে হয়। আর বাকি সব পড়াশোনার এতটুকু আসলে বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আচ্ছা, জুনিয়র এবং ফ্রেশ গ্রাজুয়েট যারা, ওরা কিভাবে ওদের চান্সটাকে বাড়ানোর জন্য, ওরা এমবিবিএস ঠিক আছে পাশ করবে, ইন্টার্নি করবে, সাথে কি করতে পারে যদি সংক্ষেপে 2-3 মিনিটে বলতেন, তারপরে আপনাকে ছেড়ে আর দেব। আর মানে এখন দেখতেছি যে আমাদের আমাদের মেডিকেলেই তো দেখতেছি ওদের রিসার্চ ক্লাব বা কিছু একটা আছে, আমি দেখি কাজ টাজ। তো স্যাররা যারা একটু ইয়ে থাকা, মানে
একটু চোখ কান খোলা রাখা যায়। আমাদের স্যাররাও অনেক পেপার বের করে, এখন অনেক ক্লিনিক্যালের বাইরে অনেক কাজ করে। শুরু থেকেই তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের শুরুতে ক্লিনিক্যাল যখন শুরু হয় তোমার, তখন তুমি স্যারদেরকে অ্যাপ্রোচ করতে পারো যে স্যার আমি আপনার ডেটা কালেকশন করে দিব বা আপনার এই কাজটাই করে দিব, কিছু একটা করে দিব, আমাকে একটু নেন আপনার সাথে, যে কোনো কিছু, সেটা যে কোনো কিছু। তো এইভাবে অ্যাপ্রোচ করা এবং পার্সোনালি না নেয় কোনো ফিডব্যাক। অমুক তোমাকে বললো যে তুমি কি করবা, তুমি কি পারো, যাই বলুক, মানে কেউ না কেউ তো রেসপন্স করবে, কোনো কিছু পার্সোনালি নেওয়া যাবে না, কোনো ক্রিটিসিজম। মানে গায়ের চামড়া মোটা করে সবাই অ্যাপ্রোচ করা। আর অনলাইনে কোর্সেরা আছে, তারপরে অনেক কিছুই প্ল্যাটফর্ম আছে, ওইখানে সফটওয়্যার বলো, রিসার্চ মেথোডোলজি, অনেক ফ্রি অ্যাভেলেবল এখন রিসোর্স, ওগুলো কোর্স করতে পারো। ইউটিউব তো আছে, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আমার যেটা সমস্যা হইতো যে ওদের মানে তোমাকে অনেক সার্চ করে এক জায়গায় সব একত্র করতে হবে, অনেক টাইম দিতে হয়। তো সেইটা ফ্রেশারদের যদি থাকে, ইউটিউব গ্রেট রিসোর্স সবসময়। এই আর হচ্ছে যে কোনো কাজে একটু মানে স্যারের ডেটা কালেকশন করলো, ওইখান থেকে কিছু নিয়ে আসার ট্রাই করা, যে স্যার এই কোশ্চেনটা করতেছে, সেই কোশ্চেনে স্যার কোন ধরনের অ্যানালাইসিস করতে চায়, কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ, এই কোশ্চেন দিয়ে কি দেখা যায়। মানে একটু ইনসাইট ডেভেলপ করা, শুধু একজন কোশ্চেন নিয়ে দিছে আমি গিয়ে ওইটা ফিল আপ করে আসলাম, এখান থেকে আসলে কিছু নেওয়া যাবে না। এই আর কি, একটু টাইম দিতে হবে এই। এরপরে একটু প্রিপেয়ার হইলে 1 বছর বা 2 বছর পরে কিছু কাজ করলে এটা অ্যাপ্লাই করা যায়, এটা কোনো সমস্যা না। আর আইএলটিএস দিতে হয়, আইএলটিএস তো এত হাতে ঘোরা পরীক্ষা না, সবাই কোচিং করে করে এত টাকা, সবার এত টাকা কোথেকে আসে আমি জানি না। এই আর কি, আইএলটিএস তো রিসোর্স অনেক অ্যাভেলেবেল, যদি দিয়ে দিবে হয়ে যাবে আর কি, এরপরে হয়ে যাবে এই। তো ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ। আপনার ক্লাস আছে 2-3 মিনিট পরে, তা আপনাকে ছেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি ভালো করবেন, পিএইচডি শেষ করবেন এবং আহ, বড় গবেষক হবেন। ঠিক আছে মিজান, ঠিক তোমার আছে। জন্য অনেক ঠিক শুভকামনা। আছে। থ্যাংক ইউ, অনেক খুব ভালো লাগছে আমার আসলে কনভারসেশন করে। আসসালামু ভালো আলাইকুম। থাকো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।